কথা শোনা যাচ্ছে? এখনো যাচ্ছে না? আচ্ছা, এখন করা যায়। আমি নিজেও চেক করলাম। ঠিক আছে। তাহলে ক্লাসটা শুরু করে দিই আমরা। ক্লাস শুরুর আগে আপনাদের অনেকগুলো কোয়েরি ছিল। যে কোয়েরিগুলো পুরো বিসিএস ডক্টরের বিভিন্ন প্রোগ্রামগুলো সম্পর্কেও কোয়েরিগুলো ছিল। যে আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম এই যাত্রা যে শুরু করেছিলাম আমরা একদম দশম বিসিএস থেকে শুরু করে ৪৫তম বিসিএস পর্যন্ত যে যাত্রা শুরু করেছিলাম, সেক্ষেত্রে কিন্তু আমরা বলেছিলাম যে প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন সলভ করার সময় এর আগে দশম থেকে শুরু করে একদম ৪৫তম বিসিএস পর্যন্ত যে 50% প্রশ্ন কমনের টার্গেট করে কিন্তু আমরা আরএসআই প্রোগ্রামটা শুরু করেছিলাম। তো আগের বিসিএস গুলোতেও আমরা দেখেছি যে ৩৫তম বিসিএস থেকে ৪৫তম বিসিএস এর বিভিন্ন পরিসংখ্যান আমি দেখিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ ৪৬তম বিসিএস প্রিলিতেও এর ব্যতিক্রম হয় নাই। যে আরএসআই প্রোগ্রাম থেকে 50% এর অধিক প্রশ্নের অ্যান্সার করা যায়। সেখানে আপনারা এখানে ছবিতে দেখতেও পাচ্ছেন। আর আজকে ক্লাস নেওয়ার আগে যখন আমি ব্যাখ্যা রেডি করি, আজকে মূলত ৩টা সাবজেক্টের আমি ক্লাস নিব এখানে। বাংলা ভাষা সাহিত্য, বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী। প্রথম অংশে এই ৯০টা প্রশ্ন সলভ করা হবে। তার মধ্যে আরএসআই প্রোগ্রাম থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ১০৬টা প্রশ্ন কমন। ৪৬তম বিসিএস প্রিলির ১০৬টা প্রশ্ন এখানে কমন ছিল এবং আমি প্রশ্ন সলভ করতে গিয়ে আমি আরো একটা প্রশ্ন কমন পেয়েছি যেটা আরএসআই থেকে আসছে। অর্থাৎ ১৬০টা কিন্তু অলরেডি হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা। তারপরে মেইন কোর্স থেকে অনেকে জানতে চায় যে মেইন কোর্স থেকে কতগুলো প্রশ্ন কমন ছিল। যে মেইন কোর্সের যে পরীক্ষাগুলো হয় ৮০০০ এমসিকিউ এক্সাম বলেন এবং মেইন কোর্সের যে কনটেন্ট গুলো আছে ১৪৫টা ক্লাস এখান থেকে ১৪১টা প্রশ্ন কমন ছিল এবং এই ৩টা সাবজেক্টের সলভ রেডি করতে গিয়ে আমি আরো ২টা প্রশ্ন কমন পেয়েছি। অর্থাৎ ১৪৩ এখানে হয়ে যাচ্ছে। আর ৮০০০ এমসিকিউ এক্সাম অনেকে বলে যে এক্সাম ব্যাচ থেকে ৮০০০ এমসিকিউ এক্সাম থেকে কতগুলো প্রশ্ন কমন ছিল প্রত্যক্ষ আর পরোক্ষভাবে। তো সেটাও অনেকদিন থেকে অনেকে প্রশ্ন করে আসছে। কারণ ৮০০০ এমসিকিউ এক্সাম ব্যাচের তো উদ্দেশ্য অন্যরকম ছিল যে যাতে এমনভাবে পরীক্ষাগুলো নেওয়া হবে যাতে করে দেখা যায় যে আপনার প্রিলি উত্তীর্ণ হওয়ার মতো যে টপিক যেগুলো আছে সেগুলো যেন কমন পান। আপনারা যদি অনেকেই আছেন যারা বিগত সালের প্রশ্ন পড়েন এবং ৮০০০ এমসিকিউ এক্সাম ব্যাচে যদি কন্টিনিউ করেন যারা আছেন, তারাও কিন্তু প্রিলি উত্তীর্ণ হতে পারবেন। সেই সংখ্যাটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। ৮০০০ এমসিকিউ এক্সাম ব্যাচ থেকে কিন্তু ৭৯টা প্রশ্ন কমন। এর সাথে যদি বিগত সালের প্রশ্ন আপনি আপনার মতো করে যদি পড়েন, তাহলে কিন্তু সেটা আপনার দ্বারা প্রিলি উত্তীর্ণ হওয়া সম্ভব ছিল। আর কেউ যদি আরএসআই এবং ৮০০০ এমসিকিউ এ যুক্ত থাকে, আরএসআই থেকে ১০৬টা প্রশ্ন আর ৮০০০ এমসিকিউ এক্সাম বেস থেকে যে ৭৯টা প্রশ্ন এটা আবার আলাদা আলাদা না, কমন কিছু অবশ্যই আছে। এই দুইটা মিলে কিন্তু প্রিলি উত্তীর্ণ হওয়া সম্ভব। তো বিসিএস ডক্টরের যে প্রোগ্রামগুলো ছিল মূলত মেইন কোর্স আর আরএসআই এই দুইটার কথা যদি বলি, মেইন কোর্স আর আরএসআই। মেইন কোর্সের সাথে তো ৮০০০ এমসিকিউ এক্সাম তো সবার জন্যই আছে মেইন কোর্সের সাথে। আর এর সাথে ৪৬তম বিসিএস প্রিলির আগে কিন্তু আরএসআইটা যুক্ত করা হয়েছিল। ইভেন এখনো যারা স্টুডেন্ট যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি একটা কথাই বলি, মেইন কোর্স এবং আরএসআই যদি কেউ কমপ্লিট করে তার প্রিলি কোনোদিন আটকাবে না। ঠিক আছে? তো সব মিলিয়ে ১৪৭টা এখানে কিন্তু ১০০ অলরেডি ১৫০টা হয়ে গেছে। কারণ এখানে অতিরিক্ত একটা বাড়ছে এখানে। আর এখানে আরো ২টা বাড়ছে। মানে এখানে যদি সব মিলে যদি আমরা ধরি তাহলে ১৫০টা কিন্তু অলরেডি হয়ে গেছে। ঠিক আছে? অন্যান্য সাবজেক্টের ব্যাখ্যা রেডি করতে গিয়ে আরো কিছু বাড়লেও বাড়তে পারে, যদি নাও বাড়ে কোনো সমস্যা নেই। ১৪৭ হোক আর যাই হোক না কেন, ১৫০টা প্রশ্ন যদি কমন থাকে বা সেগুলো অ্যান্সার করার মতো যদি হয়, কমন থাকলে যে অ্যান্সার করার মতো হবে এমন না। আবার আনকমন থাকলেও যে আপনি অ্যান্সার করতে পারবেন না ব্যাপারটা কিন্তু এরকমও না। অনেক কমন প্রশ্ন আছে আপনি অ্যান্সার করতে পারবেন না। অনেক আনকমন প্রশ্ন আছে যেগুলো আপনি অ্যান্সার করতে পারবেন। যাক, সব মিলিয়েই ১৫০ টা এটা দেখানোর একটু দরকার ছিল। কারণ অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন জিনিস জানতে চেয়েছেন। আর আরএসআই মেথডে যখন ৪৬তম বিসিএস প্রিলি হয়ে গেল, যারা কিনা বিগত সালের প্রশ্ন ভালোভাবে পড়ে নাই, আরএসআই থেকে আসলে কয়টা প্রশ্ন কমন করছে এই নিয়ে অনেক টিটকারি করেছে, হাসি তামাশা করেছে। আসলে এর জবাব দেওয়ার মতো যে একটা এক্সাক্ট টাইম দরকার সেটা আমি পাই নাই। কারণ
আপনাদের ২৬ আ মা এপ্রিলে প্রিলিটা হলো। ২৭-২৮ তারিখ থেকে আমার জয়েনিং চাকরিতে। তো তারপর থেকে আল্টিমেটলি আমি এরকম বিশদ কোনো সময় পাইনি। তারপরেও দীর্ঘদিনের সময় দেওয়ার পরে একটু করে সময় দেওয়ার পরে আমি টোটালটা দাঁড় করাতে পেরেছি এখানে। আরএসআই থেকে কত, মেইন কোর্স থেকে কত, ৮০০০ এমসিকিউ এক্সাম ব্যাচ থেকে কত, সব মিলিয়ে কত কমন ছিল। এই সবকিছু এভাবে দাঁড় করানো সম্ভব হয়েছে। আচ্ছা। যাই হোক এটা এইভাবে কথা বললাম। আর আরেকটা জিনিস এখানে দেখায় দেই। ১ম ক্লাসে এতটুকু আপনার ইন্টারাপশন হবে। সরাসরি পড়াশোনাতে যাওয়ার আগে আসলে কোন বিষয়ে কতটি কমন ছিল এটা একটা জানার বিষয় আছে। আরএসআই থেকে কয়টা ছিল? মেইন কোর্স থেকে কয়টা ছিল? ৮০০০ এমসিকিউ এক্সাম ব্যাচ থেকে অর্থাৎ ৮০০০ এমসিকিউ এক্সাম যেটা নেওয়া হয়েছে। মানে বিসিএস ডক্টরে যতগুলো এক্সাম নেওয়া হয়েছে ৮০০০ এমসিকিউ মেইনলি সেখান থেকে কয়টা প্রশ্ন কমন পড়েছে? যেমন বাংলা ভাষা এবং সাহিত্যে আরএসআই মেথডে বিগত সালের প্রশ্ন থেকেই ১৭টা প্রশ্ন কমন ছিল। বাংলা সাহিত্য, ভাষা এবং সাহিত্যে ৩৫টা প্রশ্নের মধ্যে। মেইন কোর্স থেকে ২৪টা আর ৮০০০ এমসিকিউ থেকে ১০টা। দেন আমরা জানি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচারের ক্ষেত্রে যে অংশটুকু আছে গ্রামার পার্টটার মধ্যে অনেক প্রশ্ন আসে যে আনকমন। নিয়ম থেকে কিছু প্রশ্ন কমন পড়েছে কিন্তু লিটারেচার পার্টে আবার সরাসরি কিছু প্রশ্ন কমন পড়েছে। সেই জন্য দেখা যাচ্ছে মেইন কোর্স এবং আরএসআই ২ টা থেকে প্রায় সমান সংখ্যক প্রশ্ন কিন্তু কমন পড়েছে। তো এখান থেকে একটা মানে শিক্ষণীয় বিষয় খেয়াল করে দেখেন। কি শিক্ষণীয় বিষয়? ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রশ্ন তো অ্যাটিপিক্যাল হয়েছে ৪৬তম বিসিএস প্রিলিতে। সেটা আপনারা দেখেছেন। কিন্তু লিটারেচার পার্টটা কিন্তু অ্যাটিপিক্যাল হয়নি। লিটারেচার পার্টটা কিন্তু অনেক প্রশ্ন কিন্তু কমন পেয়েছি। যে প্রশ্নগুলো কমন পাওয়া গেছে ওটা আপনি বিগত সালের প্রশ্ন পড়লেও কমন পাইতেন। আর মেইন যতটুকু প্রশ্ন কমন পেয়েছেন ওটা মেইন পড়ার যখন পড়েছেন বা আমরা যখন মেইন কোর্সে পড়িয়েছি সেখান থেকেও কিন্তু সেগুলো কমন পাওয়া গেছে। আর যেগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে আপনি বিগত সালের প্রশ্ন পড়ে কমন পান নাই, সেগুলো কিন্তু মেইন কোর্স থেকেও কিন্তু খুব একটা লাভ হয় নাই আপনার। মেইন কোর্স বা মেইন পড়া থেকেও কিন্তু খুব বেশি আপনি কমন পান নাই। অর্থাৎ এখান থেকে কিন্তু এই গুরুত্বটা বোঝা যায় যে প্রশ্ন যদি সহজ হয় তাহলে মেইন কোর্সের যে পড়াটা আছে বা সেখানে যে এক্সট্রা যদি পড়া পড়েন সেটা আপনাকে হেল্প করবে। কারণ এক্সট্রা পড়া আপনি ওখান থেকে যদি আপনি পান, গ্রামারের রুলস থেকে যদি আসে। আর যদি প্রশ্ন কঠিন হয় তাহলে দেখা যাবে যে বিগত সালের প্রশ্ন যদি আপনি ভালোভাবে পড়ে যতটুকু আপনি ভালো করতেন, না পড়েও কিন্তু ঠিক ততটুকুই মানে মানে মেইন কোর্সের পড়াটা পড়েও কিন্তু ততটুকুই ভালো করতেন। তার প্রমাণটা এখানে বোঝা যাচ্ছে যে বিগত সালের প্রশ্ন থেকেই ২০ টা প্রশ্ন কমন। আর মেইন কোর্স থেকে কিন্তু ২১ টা প্রশ্ন কমন। এটাই বোঝা যাচ্ছে কাছাকাছি। এই ৩৫ টার মধ্যে। আর ৮০০০ এমসিকিউ থেকে ৬০ টা। ডেফিনিটলি এখানে কম হবে, সংখ্যাটা কমে আসবে। মানে বাংলা ভাষা সাহিত্যের তুলনা করলে ডেফিনিটলি কমে আসবে। তারপরেও এই অধিক সংখ্যকটা দেখা যাচ্ছে যে লিটারেচার পার্টেই কমন আসছে। কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজ পার্টটা কিন্তু খুব কম কমন এসেছে। সেটা সব জায়গা থেকে। বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে আরএসআই থেকে 50% কিন্তু ১৫ টা ৩০ টার মধ্যে। আর মেইন কোর্স থেকে ডেফিনিটলি বেশি ২৪ টা প্রশ্ন। এখানে একটা মজার বিষয় আছে যে ৮০০০ এমসিকিউ থেকে কিন্তু বেশি প্রশ্ন এসেছে এবং ৮০০০ এমসিকিউ যদি বলি এর সাথে আমরা কিছু মডেল টেস্টের পরীক্ষা নিয়েছি। সেখান থেকেও কিন্তু আমরা অনেক প্রশ্ন কমন দেখেছি বাংলাদেশ বিষয়াবলীতে। যে এক্সাম দেওয়ার মাধ্যমেই যে ৮০০০ এমসিকিউ এক্সাম নিয়েছি, এক্সাম দেওয়ার মাধ্যমে কিন্তু বাংলাদেশ বিষয়াবলীর 50% এর উপর বেশি প্রশ্ন কিন্তু কমন দেখা গেছে। এটা একটা বিষয়। আর এখানে আমরা দেখলাম যে অতিরিক্ত একটা প্রশ্ন এখানেও বেড়েছে, একটাও বেড়েছে। যেটা আমি বললাম যে আজকে ব্যাখ্যা রেডি করার সময় এই জিনিসগুলো পেয়েছি। এবার আসেন আন্তর্জাতিকের ২০ টা প্রশ্নের মধ্যে আরএসআই মেথড থেকে ৭ টা প্রশ্ন কমন। আর মেইন কোর্সের যে পড়াশোনাটা আছে সেখান থেকে কিন্তু ১১ টা ১১ প্লাস ১ মানে ১২ টা প্রশ্ন সরাসরি কমন আসছে। ১২ টা। আর ৮০০০ এমসিকিউ থেকে ৮ টা। এটা বাদ দেন। ৮০০০ এমসিকিউ থেকে ৮ টা এটা বাদ দেন। আ এবং এর মধ্যে কিছু আলাদাও বিষয় আছে। মেইন কোর্স থেকে কিন্তু দেখা যাচ্ছে যে আমি সামনে দেখাবো
যে এর মধ্যে কিছু কমন বিষয় আছে। যেমন আমি আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে যদি বলে দেই, যেমন আরএসআই থেকে আলাদাভাবে ৭টা আসছে। মেইন কোর্স থেকে আলাদাভাবে মেইন কোর্সে যে লেকচার গুলো আছে, এই লেকচার গুলো থেকে আলাদাভাবে আ আসছে হচ্ছে এখানে ১২টা। তারপরে ৮,০০০ এমসিকিউ থেকে আসছে ৮টা। সব মিলে যদি আমরা দেখি, আমরা ভিতরে গেলে এটা পাবো এটা। যে আন্তর্জাতিক বিষয়াবলী থেকে ২০ টার মধ্যে কিন্তু ১৪ টা প্রশ্ন কমন আসছে। ১৪ প্লাস ১ ১৫, নতুন একটা যেটা আসছে। ১৫ টা প্রশ্ন কিন্তু কমন আসছে আন্তর্জাতিক বিষয়াবলী ২০ টা প্রশ্নের মধ্যে। মানে সেগুলো কিন্তু আপনি অ্যান্সার করতে পারবেন। মানে এই মেইন কোর্স এবং আরএসএ প্রোগ্রামের যে পড়াগুলো আছে এগুলো যদি কমপ্লিট করে। আর সাথে আমরা জানি যে ৪৬ তম বিসিএস প্রিলির আগেও কিন্তু আমরা রিসেন্ট জিকে এর একটা প্রোগ্রাম করেছিলাম। তো রিসেন্ট জিকে থেকেও কিন্তু এখানে কিন্তু ৩ টা প্রশ্ন কমন ছিল। সেটা আমরা মেইন কোর্সের মধ্যে এখানে ফেলে দিয়েছি। আলাদা করে লিখি নাই। সেটা একটা বিষয়। আচ্ছা। তারপরে অন্যান্য জিনিসগুলো দেখেন, গাণিতিক যুক্তি ১১ টা, মেইন কোর্স থেকে ১৪ টা আসছে। মানে এখানে সরাসরি গাণিতিক যুক্তি ডেফিনিটলি কমন পাবে না। গাণিতিক যুক্তির কিছু প্রশ্ন আছে যে একদম খুবই সহজ প্রশ্ন ছিল, সেগুলো বাদ দেন। ওটাতে বুঝতেই পারবেন যে ওগুলো এমনিই পারবেন। ওটা আপনার যে বেসিক হয়েছে, ওই বেসিক থেকে আপনারা পারবেন। মানসিক দক্ষতা ৯, ১৩, ৮। সাধারণ বিজ্ঞান বিগত কয়েক বছর থেকে দেখছি প্রশ্ন মোটামুটি ১৫ টার মধ্যেও 50% এর চেয়ে কম প্রশ্ন কিন্তু কমন পড়ে, পড়াশোনা করেও সাধারণ বিজ্ঞানে। আরএসসি থেকে ৫ টা, মেইন কোর্স থেকে ৭ টা, 50% তো কম ধরবো আমরা, ১৫ টার মধ্যে ৭ টা প্রশ্ন কমন পড়েছে। তারপর কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি মোটামুটি কিন্তু কমন থাকে। বিগত কয়েকটা প্রশ্ন দেখেছি, প্রশ্ন সহজ হোক বা কঠিন হোক, মোটামুটি ১০ টা প্রশ্ন মিনিমাম কমন থাকে। তো এখানেও দেখেছি আরএসআই থেকেও ১২ টা প্রশ্ন কমন আসছে, মেইন কোর্স থেকেও কিন্তু ১২ টা প্রশ্ন। এখানে একটা উল্লেখযোগ্য বিষয় যে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি বিগত প্রশ্ন যদি কেউ ভালোভাবে পড়ে, তাহলেই কিন্তু সে যথেষ্ট প্রশ্ন কমন পাবে। এখানে একটা শিক্ষণীয় বিষয়। কারণ এটার সাথে কম্পেয়ার করতে পারছেন আপনারা। মেইন কোর্সের সাথে বিগত সালের যে প্রশ্ন, যে আমরা আরএসআই প্রোগ্রামটা আছে, এটার সাথে কিন্তু কম্পেয়ার করা যাচ্ছে। যে আসলে মেইন কোর্সের পড়া এবং যদি আমি মেইন পড়াটা না পড়ে যদি বিগত সালের প্রশ্নটার দিকে ভালোভাবে ফোকাস করি, তাহলে সে কোন সাবজেক্টে কিন্তু সেটা করা যেতে পারে। তার মধ্যে একটাই যে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি, এটাও একটা অংশ দেখতে পাচ্ছেন যে ১২ টা প্রশ্ন মেইন কোর্স থেকেও আসছে, ১২ টা প্রশ্ন শুধু আরএসআই থেকে পড়েও আমি পাচ্ছি। আর ৮,০০০ এমসিকিউ থেকে ৯ টা আবার এখানে আসছে। ভূগোল থেকে আরএসআই মেথড থেকে ৪ টা, মেইন কোর্স থেকে ৮ টা, ৮,০০০ এমসিকিউ থেকে ২ টা। এখান থেকে কমন আসছে। নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন, এখানে ৬ টা, ৭ টা এবং ৬ টা। নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন ১০ টা প্রশ্নের মধ্যে মোটামুটি ৬-৭ টা এভারেজে কিন্তু কমন থাকে। ৪৫ তম দেখেছি এখানে মোটামুটি ১০ টার মধ্যে ৯ টা প্রশ্ন কিন্তু একদম কমন ছিল। ৪৫ তমের কথা বলছি। ৪৬ তমতে একটু কম হলেও মোটামুটি সব বিসিএস গুলোতেই এই ৬ থেকে ৭ টা প্রশ্ন কিন্তু কমন থাকেই। সেটা যদি আপনি বিগত সালের প্রশ্নটাই যদি আপনি ব্যাখ্যা সহকারে ভালোভাবে পড়েন, তাহলেই যথেষ্ট। এর বাইরে আর আমি মনে হয় না বেশি কিছু লাগে। বিগত সালের প্রশ্নগুলো যদি কেউ ভালোভাবে ব্যাখ্যা সহকারে পড়ে, সেটাই যথেষ্ট। নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন, এটার ক্ষেত্রে, তারপর কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির ক্ষেত্রে এগুলো কিন্তু একই কথা। তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার এর ক্ষেত্রেও কিন্তু একই কথা। বিগত সালের প্রশ্ন, মানে লিটারেচার পার্টটা বিশেষ করে, যে বিগত সালের প্রশ্ন যদি কেউ ভালোভাবে পড়ে, তাহলে এখান থেকে কিন্তু সে মেইন পড়ার চেয়েও কিন্তু, মানে মেইন পড়া পড়ে যতটুকু উপকৃত হবে ততটুকু কিন্তু উপকৃত হবে এখান থেকেও একইভাবে। ওকে। তারপরে দেখি যে এখানে আমরা নতুন সিলেবাসে বিগত প্রিলিগুলোতে আরএসআই ব্যাখ্যা থেকে কি রকম কমন পাওয়া গেছে। ঠিক আছে? এই জিনিসটা আমরা আগেও দেখিয়েছি। জাস্ট নতুন যারা দেখছেন তাদের জন্য বলছি। শুধু ৪৫-৪৬ তম বিসিএস এই যে ১৬০ টা প্রশ্নের মতো কমন আসছে এরকম না। এর আগে রিসেন্ট বিসিএস এ যদি দেখি যে ৪৫ তম বিসিএস এও আরএসআই ব্যাখ্যার মতো করে যারা বিগত সালের প্রশ্নগুলো পড়েছে, ১০ থেকে আ ৪৪ তম বিসিএস পর্যন্ত যারা পড়েছে, তাদের ক্ষেত্রেও কিন্তু ১১০ টা প্রশ্ন কমন ছিল। ৪৪ তম বিসিএস এ কিন্তু ১৩০ টা প্রশ্ন কমন। ৪৩ এ কিন্তু ১৬০ টা। ৪২ এ স্পেশাল ছিল, ১০০ টা প্রশ্ন ছিল। এখানে ৫২ প্লাস। ৪১ এ ৯৫ প্লাস। এটা ১০০ টা হয় নাই। মানে 50% কাছাকাছি যায়নি, কিন্তু ৯৫ প্লাস ছিল। ৪০ এ ৯০ প্লাস। আবার ৩৯ বিসিএস এ ৫১ প্লাস। এখানেও ১০০ টা প্রশ্ন ছিল। ৩৮ এ ১০৭, ৩৬ এ ৯৫, ৩৭ তম বিসিএস এ ৬৬। কম ছিল এটা। কারণ বিগত আমরা ওই কাছাকাছি যাচ্ছি না। যেহেতু মাত্র ৩৫ তম বিসিএস এর পর থেকে শুরু হয়েছে এটা। তো জাস্ট এই কয়েকটা পরিসংখ্যান নিয়ে এসেছিলাম। রিসেন্ট কয়েকটা যদি দেখেন, আপনি রিসেন্ট কিন্তু সবগুলোতেই
42, 43, 44, 45 সবগুলোই কিন্তু 50% যেটা আমরা ক্লেম করেছিলাম যে বিগত বিসিএস এর প্রশ্নগুলো কেউ যদি আরএসআই পদ্ধতিতে সলভ করে সে কিন্তু 50% প্রশ্ন কমন পাবে পরীক্ষায় বুঝে গিয়ে। এবং 46 এও কিন্তু সেরকম সম্ভব হয়েছে। সবচেয়ে বড় কথা আরএসআই পদ্ধতিতে যে বিসিএস বিগত সালের যে প্রশ্নগুলো আপনি সলভ করলে আপনার মধ্যে একটা কনফিডেন্ট গ্রো করবে। সেটা মূল পড়ার সাথে এই কনফিডেন্টটা এমন পর্যায়ে চলে যাবে আপনি বিসিএস ফিল্ডে টিকবেন এটা পরীক্ষা হলে যাওয়ার আগে আপনি টের পেয়ে যাবেন। বাদবাকিটা পরীক্ষার হলে সুস্থ থেকে ভালোভাবে পরীক্ষা দেওয়ার ব্যাপার থাকে। এতটুকুই। তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে অনেক কথা বললাম। এখন আমরা মেইন পড়ায় যাই। এতটুকু মানে অনেকেই অনেক এই তথ্যগুলো জানতে চেয়েছিলেন। সেই জায়গা থেকে এই তথ্যগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর কি, কি কারেন্ট কোর্স আছে, আপকামিং কোর্স কি আছে এখানে এক কথায় বলে দেওয়া আছে। এটা আপনারা এক নজর দেখে নিতে পারেন। স্ক্রিনশটটাও নিয়ে রাখতে পারেন। যাই হোক। এবার আসেন বাংলা ভাষা এবং সাহিত্যের যে ২৫ টা প্রশ্ন কমন টোটাল, টোটাল বিসিএস ডক্টরের প্রোগ্রামগুলো থেকে এই ৩৫ টা প্রশ্নের মধ্যে থেকে টোটাল ২৫ টা প্রশ্ন কমন। এর মধ্যে সামষ্টিকভাবে যদি ধরি মেইন কোর্স থেকে, মেইন কোর্সের আমরা কি করি? মেইন কোর্সে ক্লাস নেই, এক্সাম নেই। আবার শেষের দিকে গিয়ে রিসেন্ট জিকেও পড়াই। এখানেও কিন্তু রিসেন্ট জিকে থেকে একটা প্রশ্ন কমন আসছে মানে বাংলা ভাষা এবং সাহিত্যের মধ্যে থেকে। তো এখানে কিন্তু ২৪ টা প্রশ্ন দেখা গেল মেইন কোর্স থেকে কিন্তু কমন আসছে। হ্যাঁ? আরএসএ থেকে ১৭ টা, তার বিসিএস প্রিলি মেইন কোর্স এবং এলটিএম থেকে ২৩ টা। ঠিক আছে? ৮,০০০ এমসিকিউ থেকে কোনটা থেকে কয়টা আসছে সেখানে কিন্তু আলাদা করে আমি এখানে লিখে দিয়েছি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ। ঠিক আছে? আলাদা করে লিখে দিয়েছি। এখানে আমি আর আলোচনায় গেলাম না। এটা এতটুকু থাকলো। আ এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আচ্ছা। আর আলোচনা যখন করব এখানে দেখবেন যে এখানে @সাইন দেওয়া আছে। সাইন গুলো মোটামুটি কিন্তু কমন আসছে যেগুলা বা আপনারা যেগুলো পারবেন কমন না থাকা সত্ত্বেও সেগুলো কিন্তু আমি সাইন দিয়ে কিন্তু এখানে প্রকাশ করেছি। সেগুলো দেখলে বুঝতে পারবেন। দেখেন, প্রথম প্রশ্ন আসছে বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? এটা বহুল আ প্রচলিত একটা প্রশ্ন। এই জায়গায় এটা খুব কমন একটা প্রশ্ন। এটা আরএসআই পদ্ধতিতেও কমন আসছে। ৩ জায়গা থেকেই কমন আসছে। সব জায়গায় এই প্রশ্নগুলো ছিল। ৪৩তম বিসিএস এ এটা নিয়ে আলোচনা করা হয়েছিল। আপনারা জানেন যে এটা জিহ্বা উচ্চ অবস্থান থাকে। জিহ্বার অবস্থান আছে কয়েকটা। যে জিহ্বার অবস্থানটা কোথায় থাকবে? সম্মুখ, কেন্দ্রীয় বা পশ্চাৎ? জিহ্বার উচ্চতাটা কেমন হবে? উচ্চতার দিক থেকে উচ্চ আছে, তারপরে উচ্চ মধ্য, নিম্ন মধ্য এবং নিম্ন। দেন আছে যে ঠোঁটের উন্মুক্তিটা কেমন হবে? সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধ বিবৃত, বিবৃত। এগুলো কিন্তু আমরা ক্লাসিফিকেশন এটা কিন্তু আমরা পড়েছিলাম। কিভাবে পড়েছিলাম? খেয়াল করে দেখেন। যেমন এটা যদি আমরা প্রথম অংশে যদি জিহ্বার অবস্থান, জিহ্বাটা কোন দিকে থাকবে? সম্মুখ অংশে থাকবে। তারপরে কেন্দ্রীয় বা মধ্য। আরেকটা হচ্ছে এটা পশ্চাৎ, পশ্চাৎ অংশে থাকে এটা। তার মধ্যে সম্মুখ অংশে যদি এখান থেকে ধরি এখানে হ্রস্ব ই, দীর্ঘ ই। কেন্দ্রীয় অংশে ফাঁকা থাকে। এটা ফাঁকা রাখবেন হ্রস্ব উ, দীর্ঘ উ। তারপরে এখানে হচ্ছে এ, ও। এখানে এ, এটা অ। এইভাবে লেখার কথা বলা আছে। আর আটা হচ্ছে একদম মাঝখানে কেন্দ্রীয় মধ্য অবস্থানে রয়েছে। আর এই জায়গাটাতে আমরা লিখব কি যে জিহ্বার উচ্চতাটা কেমন থাকে, ঠোঁটের উন্মুক্তিটা কেমন হয়। তো জিহ্বার যেহেতু সবার উপরে এটা তাহলে আমরা উচ্চ লিখবো এটা। এটা হলো উচ্চ মধ্য। এটা যেহেতু নিচে চলে আসছে নিম্ন মধ্য। আর এটা হচ্ছে নিম্ন। ঠিক ঠোঁটের উন্মুক্তিটা কেমন হবে? এটা সংবৃত হবে, অর্ধ সংবৃত, এটা অর্ধ বিবৃত, আর হচ্ছে বিবৃত। এই ৪ টা আপনাদের মেইন কোর্সেও পড়িয়েছি। এর আগে আরএসআই মেথডেও সেখানেও কিন্তু এটা পড়িয়েছি। সেম জিনিস। তো সেই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসছে। জিহ্বা উচ্চ অবস্থানে থাকে। তো এখান থেকে উচ্চ অবস্থানে যদি আমরা দেখি এখানে হ্রস্ব-উ-র কথাটা বলা আছে। হ্রস্ব-উ-টা ডেফিনিটলি উচ্চ অবস্থায় কোনটা রয়েছে? উচ্চ অবস্থানে। এই বক্সটা কিন্তু মোটামুটি আপনি উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন। এটা সংবৃত, অর্ধ সংবৃত, বিবৃত, অর্ধ বিবৃত, বিবৃত। এটা আপনারা জানেন। যে সিরিয়ালি এই ৪ টা থাকবে উপর থেকে নিচ দিকে। শুধু বক্সটা এটা করার সময় এভাবে করতে হয় বক্সটা যে হ্রস্ব ই, দীর্ঘ ই আর ওই পাশে হচ্ছে হ্রস্ব উ, দীর্ঘ উ। এখানে হচ্ছে এ, ও আর এ, অ আর মাঝখানে হচ্ছে আ। অর্থাৎ কেন্দ্রীয় অবস্থানে থাকে নিম্ন এবং কেন্দ্রীয়। এই অবস্থায় থাকে হচ্ছে আ। এই বাদবাকিগুলো কম্পেয়ার করলেই হবে। আর এই যে কোনটা কোন জায়গা থেকে কমন আসছে এগুলো নিচে আমি লিখে দিয়েছি। এটা আমি আলোচনা আর করছি না। এটা উচ্চারণ করতে গেলে সময় নষ্ট হবে বেশি। লেখা আছে আপনারা এখান থেকে বুঝতে পারবেন।
তবে বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ কোনটি? অনার্য জাতি, আর্য এবং অনার্য। ঠিক আছে, অনার্য জাতি যেটা আছে সেখান থেকে অনার্য জাতির ভাষা থেকেই মূলত দেশি ভাষাগুলো উৎপত্তি হয়েছে। আর বাদবাকি যেগুলো আছে যেমন তদ্ভব, তৎসম, এগুলো আর্য জাতির ভাষা থেকে আসছে। ঠিক আছে, আর্য ভাষা থেকে আসছে, প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত হয়ে কিন্তু তৎসম বা তদ্ভব আসছে। প্রাচীন ভারতীয় আর্য যদি বলা হয়, যে তদ্ভব শব্দের উৎপত্তি বা কোন ভাষা থেকে বিবর্তিত হয়ে তদ্ভব শব্দ এসেছে, কোন ভাষা থেকে বিবর্তিত হয়ে তৎসম শব্দ এসেছে, প্রাচীন ভারতীয় আর্য ভাষা। আর বিদেশি ভাষার ক্ষেত্রে তো প্রত্যেকের দেশের আলাদা আলাদা ভাষা থেকে আসছে, কিন্তু অনার্য জাতির ভাষা হচ্ছে এই দেশি ভাষা। এই প্রসঙ্গে আপনারা আরো কিছু জানেন, সেটা আপনারা পড়েছেন যে ভারতীয় উপমহাদেশের যে আঞ্চলিক ভাষাগুলো রয়েছে, এই ভাষাগুলোর আদিম উৎস হলো অনার্য ভাষা। ঠিক আছে, অনার্য ভাষা, অনার্য জাতিটা বলা হচ্ছে অনার্য ভাষা। ঠিক আছে, অনার্য জাতি যেটা বলা হচ্ছে অনার্য ভাষা বলতে পারেন। এটা কিন্তু যে আঞ্চলিক ভাষাগুলো রয়েছে ভারতীয় উপমহাদেশে, এই ভাষাগুলোর আদিম উৎস। দেখ, এখান থেকে এই জিনিসটা মনে রাখলেই চলবে। তারপর আসেন ধ্বনিবিজ্ঞান এবং বাংলা বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতাকে। এটাও ডিরেক্ট কমন। দেখেন কোন কোন জায়গা থেকে কমন আসছে সেটা আপনারা জানেন। সব জায়গা থেকে মোটামুটি কমন আসছে। মেইন কোর্স বলেন, আরএসআই থেকে বলেন, সব জায়গা থেকে আসছে। এবং এটা আরএসআই প্রোগ্রামে বহুবার আলোচনা করেছি। এখানে হয়তো ৩৭তম একটা উল্লেখ করেছি। আ শেষের দিকে গিয়ে আসলে ওই তম উল্লেখ করতে পারি নাই। সবকিছু মানে খুঁজে বের করে এক্সাক্টটা বের করতে পারি নাই। কিন্তু ধ্বনিবিজ্ঞান এবং বাংলা ধ্বনিতত্ত্ব শুধু ৩৭তম বিসিএস এ আলোচনা হয়নি, এটা বহু বিসিএস এ আলোচনা হয়েছে। মানে ব্যাখ্যার মধ্যে, আরএসআই ব্যাখ্যার মধ্যে গিয়ে বহু বিসিএস এ কিন্তু আলোচনা হয়েছে সেটা। আপনারা যারা আছেন অলরেডি কোর্সে তারা কিন্তু বহুবার উচ্চারণ করেছেন এই শব্দটা। ধ্বনিবিজ্ঞান এবং বাংলা ধ্বনিতত্ত্ব, মোহাম্মদ আব্দুল হাই। মোহাম্মদ আব্দুল হাই। তার কিন্তু আরো আছে, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আছে। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত কিন্তু মোহাম্মদ আব্দুল হাইয়ের। এছাড়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা যদি বলা হয়, বাংলা ব্যাকরণ আছে, তার বাংলা সাহিত্যের কথা, এগুলো আলোচনা করেছি আমরা। তো বাংলা ভাষার ব্যাকরণ যেটা আগে আমরা যেটা পড়েছি, আগের বইটা নবম দশম শ্রেণী বাংলা ভাষার ব্যাকরণ, সেটা কিন্তু মনির চৌধুরীর লেখা। এখানে মোহাম্মদ এনামুল হক, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পর্কে বহুবার আলোচনা করা হয়েছে। এনামুল হকের কি লেখা আছে? ইম্পর্টেন্ট হচ্ছে ব্যাকরণ মঞ্জুরি, আর একটা হচ্ছে মনীষা মঞ্জুষা। ব্যাকরণ মঞ্জুরি আর একটা হচ্ছে মনীষা মঞ্জুষা। এটা বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কতটি? এটা বহুবার আলোচনা হয়েছে, আপনারা কমনও পেয়েছেন। এটা মেইন কোর্স বলেন আর এসএ থেকে বলেন, দুইটা যৌগিক স্বর। যৌগিক স্বর কোন দুইটা? তো ওই, ও, এই বিষয়টা আমরা এভাবে পড়েছি যে যৌগিক স্বর জ্ঞাপক ধ্বনি কতটা, এইভাবেই কিন্তু এই জিনিসটা আমরা পড়ে এসেছি। তো সেই জায়গা থেকে প্রশ্ন এখানে হয়তোবা অনেকের ক্ষেত্রে হয়তোবা এটা হইতে পারে যে শব্দগত কিছুটা ভিন্নতা অনেকের ক্ষেত্রে থাকতে পারে। যে যেটা আপনারা পড়ে এসেছেন। যৌগিক স্বরধ্বনি আমরা জানি যে 25টা, কিন্তু যৌগিক স্বর জ্ঞাপক ধ্বনি হচ্ছে 2টা। সেটাকে যৌগিক স্বর হিসেবে এখানে প্রশ্নটা এসেছে। সেই 2টা এখানে ওই এবং ও। এটা সব জায়গা থেকে প্রশ্নটা কমন এসেছে। তারপরে দেখি যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ কোনটি? কলম, মলম, বাঁশি এবং শাখা মৃগ। শাখা মৃগ ডেফিনিটলি। যোগরূঢ় শব্দের ক্ষেত্রে আমরা জানি যে শব্দের যে অর্থগত ভাগ আছে, একটা যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, আর একটা হচ্ছে যোগরূঢ় শব্দ। তো যোগরূঢ় শব্দ যেগুলো হয় সাধারণত এই যোগরূঢ় শব্দগুলো হচ্ছে হয় সমাসবদ্ধ শব্দ। সমাস নিষ্পন্ন শব্দগুলোই হচ্ছে যোগরূঢ় শব্দ। সমাস নিষ্পন্ন। সমাস নিষ্পন্ন। তো এখানে সরাসরি উদাহরণটা যদি কমন নাও থাকে, যতগুলো উদাহরণ এর আগে আপনারা পড়েছেন, এর আগে যতগুলো উদাহরণ আপনারা পড়েছেন, সেই জায়গা থেকে কিন্তু শাখা মৃগ এটা অনেকে অ্যান্সার করতে পেরেছেন। ঠিক আছে, এটা সরাসরি কমন আসে নাই, কিন্তু সমাস নিষ্পন্ন শব্দ কিন্তু আছে এখানে শাখা মৃগ। ঠিক আছে, শাখা মৃগ একটা সমাস নিষ্পন্ন শব্দ। তো এর মতো করে আরো কিন্তু আপনারা পড়েছেন, যেরকম সরোজ পড়েছেন, জলধি পড়েছেন, মহাযাত্রা পড়েছেন। ঠিক আছে, তারপর রাজপুত পড়েছেন। বিশেষ করে অনেক কিছু আছে যেগুলো হচ্ছে উপপদ ইয়ের মতো, সরি, উপপদ তৎপুরুষ সমাসের মতো। তো এরকম বিষয়গুলো কিন্তু আছে, যে দেখা যাচ্ছে যে যোগরূঢ় সমাস, যোগরূঢ় শব্দের মধ্যে এই উদাহরণগুলোর মধ্যে কিন্তু অনেক পাবেন আপনারা, সমাস নিষ্পন্ন যে শব্দগুলো আছে। সামনে এর রিলেটেড আরো কিছু আছে,
উপপদ তৎপুরুষের মধ্যে আপনারা এগুলো আপনারা পড়েছেন যখন জলদ যেরকম ভাবে পড়েছেন উপপদ তৎপুরুষ সমাসের মধ্যে জল দেয় যে জলদ আবার এটা কিন্তু এক কথায় প্রকাশের মতো কিন্তু তো দেখবেন যেগুলো মিল আছে যোগগুরু শব্দ হচ্ছে সমাসের সাথে মিল আছে আবার উপপদ তৎপুরুষের সাথে মিল আছে আবার উপপদ তৎপুরুষ কিন্তু এক কথায় প্রকাশের সাথে মিল আছে সে এই রিলেটেড প্রশ্ন কিন্তু আজকের পরীক্ষায় আসছে উপপদ তৎপুরুষ সেটা নিয়ে আলোচনা করব আমরা তখন এই বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে তাহলে এখানে যোগগুরু শব্দের আরো উদাহরণ কি আছে যেগুলো আপনারা আগে পড়েছেন ওগুলোই আপনারা যে একটু মনে রাখেন যেরকম হচ্ছে জলদ জলধি তারপরে মহাযাত্রা সরোজ রাজপুত এগুলো কিন্তু মানে আগের যে পড়াটা আছে জাস্ট রিভিউ করা উপসর্গযুক্ত শব্দ কোনটি বিদ্যা বিদ্রোহী বিষয় বিপুল চারটা জিনিস দেওয়া আছে এখন উপসর্গযুক্ত উপসর্গ তো শব্দের আগে এখানে ব্যবহৃত হচ্ছে আমরা উপসর্গের ক্ষেত্রে জানি যে এখানে সবগুলো বি দেওয়া আছে তার মানে বি উপসর্গ আছে এখানে মেইন শব্দ যখন আপনি বি বাদ দিবেন খেয়াল করে দেখেন বি যদি বাদ দেন এ দ্বার কোনো মানে হয় না এই বি যদি বাদ দেন এটার কোনো মিনিং হয় না বীজ বাদ দিলে এই পুলেরও কিন্তু পুল আলাদা আছে ইংলিশ শব্দ যদি আমরা ধরি সেক্ষেত্রে পুলের মিনিং হয় কিন্তু এটার এই বাদ দিয়ে শুধু পুলের কিন্তু কোনো মানে হয় না মিনিং হয় না তো যে বিটা বাদ দিলে আলাদা মিনিং আপনি পাবেন দ্রোহী দ্রোহ থেকে দ্রোহী আসছে বিদ্রোহ তারপরে বি লাগানো পরে হচ্ছে বিদ্রোহ তো ডেফিনেটলি উপসর্গযুক্ত শব্দ হচ্ছে এটা ঠিক আছে দ্রোহী মানে কি যে অন্যায়ের প্রতিবাদ করে তাকে দ্রোহী বলা হচ্ছে এর আগে যখন বি লাগানো হচ্ছে বি উপসর্গ লাগানোর পরে এটা বিদ্রোহী হচ্ছে আর বাদ বাকি কিন্তু অন্যান্য শব্দের বি বাদ দিলে কিন্তু সেটার কিন্তু কোনো মিনিং দাঁড়াচ্ছে না যার কারণে অন্য শব্দের বি কিন্তু আলাদা করে লাগানো হয়নি ওটা আগে থেকেই ছিল এটা মনে রাখতে হবে এই প্রশ্নটা সহজ ছিল একদম আগের যে পড়াশোনা করেছে মেইন কোর্স গুলো যেগুলো করেছে ওগুলো থেকেই দেখা যাচ্ছে এই প্রশ্নগুলো অ্যান্সার করা যাচ্ছে বিভক্তিযুক্ত শব্দ কোনটি আমরা বিভক্তি পড়েছি বাংলা শব্দে বিভক্তি আছে ৭ প্রকার প্রথমা থেকে শুরু করে বা শূন্য বিভক্তি থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত আমরা পড়েছি সব জায়গায় কিন্তু আমরা পড়েছি আমরা যদি দেখি যে বিভক্তিযুক্ত শব্দ চশমা সরোজ চম্পক এমনি যদি আমরা ধরেন যে কোনো কিছুর সাথে বিভক্তি নাই তার মানে হচ্ছে সেটা শূন্য বিভক্তি বলা চলে তো এগুলো দেখেন এগুলো ওই দিক থেকে শূন্য আপনি বলতে পারেন যে এখানে অন্য কোনো বিভক্তি লাগানো নাই কিন্তু বিভক্তি যুক্ত যখন বলা হবে তখন কোনো না কিছু এখানে লাগানো থাকবে যেমন এ বিভক্তি লাগানো আছে প্রথমটাতে সরোবরে এ এ বিভক্তি লাগানো আছে তাহলে এ বিভক্তি এটা সপ্তমী বিভক্তির মধ্যে পড়ছে তো ডেফিনেটলি আপনার এই আনসার এটা সবাই করতে পেরেছেন যারা মোটামুটি বিভক্তি এটা পারেন বিভক্তিটা পারেন যারা তারা মোটামুটি সবাই এটা আনসার করতে পেরেছেন বলে আমি মনে করি এটা নিয়ে আলাদা আলোচনা করলাম না আলোচনার মধ্যে আমি আলাদা করে বলে দিই সেটা হচ্ছে দ্বিতীয়া হলো চতুর্থী এগুলোর ক্ষেত্রে তো আমরা জানি কে রে এটা জানি দ্বিতীয় চতুর্থী প্রথমা বা শূন্য বিভক্তির মধ্যে আছে ও আয়েতে এটা আছে তারপরে তৃতীয় বিভক্তির মধ্যে কি হয় দ্বারা দিয়ে কর্তৃক এগুলো আগেও আপনারা পড়েছেন আগের ব্যাখ্যাগুলোতে আমি এটা দিয়েছি তারপরে পঞ্চমী হইতে থেকেছে ষষ্ঠী হচ্ছে র এর সপ্তমী এই যে এ ওয়াতে সপ্তমী এর আগে শূন্য বা প্রথমা যেটা ছিল ওটা শূন্য বা অবিভক্তি শূন্য বা অবিভক্তি শূন্য বা প্রথমা যেটা হইতে থেকেছে হইতে থেকেছে এই বিষয়টা আপনারা আগেও পড়েছেন মোটামুটি বিভক্তির এই জায়গাটাতে কার কোনো সমস্যা হওয়ার কথা না আশা করি কোনটি প্রত্যয় সাধিত শব্দ কোনটি প্রত্যয় সাধিত শব্দ দেখেন এখানে হয়তো বা এক এক কথায় যারা মোটামুটি প্রত্যয় নিয়ে পড়াশোনা করেছেন বা বাংলার আহ, যদি এটা ধরি যে বিগত সালের প্রশ্ন আরএসআই যারা পড়েছেন তারাও কিন্তু এটা অ্যান্সার করতে পেরেছেন দেখেই আপনারা প্রত্যাশিত অ্যান্সার যেমন ঐকিক এর আগে আমরা পড়েছি অনেকবার এটা যে এক যৌগিক ঐকিক এটা হচ্ছে প্রত্যয় সাধিত প্রকৃতি প্রত্যয় যদি বলা হয় এক আর ভাই বোন এটা আপনারা পড়েছেন যে সমাসের মধ্যে ভাই ও বোন সমাসের মধ্যে পড়েছেন রাজপথ পথের রাজা যেটা তারপরে ব কলম হচ্ছে এটা ব যুক্ত হয়েছে আগে ফার্সি উপসর্গ এটা
উপসর্গ তো বুঝতে পারছেন। ফার্সি উপসর্গ না অন্য কোনো উপসর্গ সেটা আলাদা বিষয়। কিন্তু উপসর্গ দিয়ে হয়েছে। তাহলে ১ম ২ টা হচ্ছে সমাস, এটা ফার্সি। তো এটা দিয়েও কিন্তু এক্সক্লুড করেও কিন্তু অ্যান্সার করা যাচ্ছে। ঐকিক, একযৌগিক। এটা হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ। ওকে। তারপর আসি শিরোচ্ছেদের সন্ধি বিচ্ছেদ কোনটি? শিরোচ্ছেদ আমরা যে সন্ধিগুলো পড়েছিলাম, বিসর্গ সন্ধি তার মধ্যে অন্যতম। এই বিসর্গ সন্ধির নিয়ম আমরা মেইন কোর্সে পড়েছি এবং আরএসআই প্রোগ্রামে আমি পড়িয়ে দিয়েছি আপনাদের। যে যদি দেখা যাচ্ছে শব্দের মধ্যে এরকম ৭ টা চিহ্ন থাকে, ৭ টা বিষয় থাকে, সেগুলো ডেফিনিটলি বিসর্গ সন্ধির মধ্যে পড়ে। ঠিক আছে? সেগুলো কি, কি? যদি বিসর্গ থাকে শব্দের মধ্যে অবস্থান করে, যদি ওকার থাকে, যদি র থাকে, রেফ থাকে, এটা কিন্তু রেফ। তারপরে তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এগুলো যদি যুক্ত বর্ণ হয়ে থাকে তাহলে সেগুলো কিন্তু বিসর্গ সন্ধি হয়ে থাকে। কি বলা হলো? শব্দের মধ্যে বিসর্গ থাকলেও সেটা বিসর্গ সন্ধি। শব্দের মাঝখানে যদি ওকার থাকে সেটাও বিসর্গ সন্ধি। র থাকলেও মাঝখানে যদি র থাকে সেটা বিসর্গ সন্ধি হবে। রেফ থাকলে বিসর্গ সন্ধি। আর তালব্য স, মূর্ধন্য স, দন্ত স, এগুলো যদি যুক্ত বর্ণ আকারে থাকে সেগুলো বিসর্গ সন্ধি হবে। তো ডেফিনিটলি এখানে আমরা দেখতে পাচ্ছি র ও আছে, আবার এখানে কিন্তু যুক্ত বর্ণ আকারে তালব্য স আছে। তো ডেফিনিটলি এটা বিসর্গ সন্ধি হবে। আর বিসর্গ সন্ধি হলে ডেফিনিটলি এখানে যখন আমরা সন্ধি বিচ্ছেদটা করবো এর মধ্যে বিসর্গটা বজায় থাকবে। শির যোগছেদ। ঠিক আছে? বিসর্গটা এর মধ্যে বজায় থাকবে। এই কয়েকটা নিয়মের মধ্যে। এই নিয়মগুলো আপনারা আরএসআই প্রোগ্রামের যে আগের ক্লাসগুলো ছিল, আগের ক্লাসগুলোতে আপনাদের এই নিয়মটা আমি আরো ২ থেকে ৩ বার পড়িয়েছি। আর মেইন কোর্সে তো আছে। আল্টিমেটলি এটা ভুল হওয়ার কথা না। যারা কিনা বিগত সালের প্রশ্ন ভালোভাবে ব্যাখ্যা সহকারে নিজেরাও ভালো করে পড়েছেন বা মেইন কোর্সে যারা ছিলেন বা আরএসআই প্রোগ্রামটা ভালোভাবে শেষ করেছেন, তাদের ভুল হওয়ার কথা না। নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? যেটা কিনা কিছুক্ষণ আগেই বললাম যে যেটা আমরা যোগরূঢ় সমাসের যোগরূঢ় শব্দের মধ্যে যখন আমরা আলোচনা করলাম যে যোগরূঢ় শব্দগুলো তো সমাস নিষ্পন্নই। তো ওর মধ্যে যে উদাহরণগুলো আছে ওই উদাহরণগুলো কিন্তু উপপদ তৎপুরুষের উদাহরণের মধ্যে পড়ে, যে উপপদ তৎপুরুষ। আর উপপদ তৎপুরুষটা যখন মেইন কোর্সে পড়িয়েছি, এই মেইন কোর্সে পড়ার সময় একটা কথা আমি বলেছিলাম যে উপপদ তৎপুরুষ সেইগুলোই হয়। সেগুলো দেখবেন যে এক কথায় প্রকাশের যে আমরা কিছু উদাহরণ পড়েছিলাম সেই এক কথায় প্রকাশের মতো। কি, কি? যেরকম যদি বলা হয় নীলকর, নীল করে যে, নীল করে বলতে এখানে নীল চাষ করে যে, তো এক কথায় প্রকাশ, তাকে বলা হয় নীলকর। আবার যদি আমরা ধরি জাদুকর, জাদু করে যে জাদুকর, তো এগুলো কিন্তু উপপদ তৎপুরুষের উদাহরণ। তারপরে জলে চরে যে জলচর, উপপদ তৎপুরুষের উদাহরণ। জল দেয় যে জলদ, পঙ্কজ, এরকম সবকিছুই কিন্তু। তারপর পকেট মার, পকেট মার, পকেট মারে যে, বর্ণচোরা, বর্ণ চুরি করে যে, এরকম। বর্ণ গোপন করে যে, যে বর্ণচোরা। তারপরে আর কি আছে? গৃহস্থ, সত্যবাদী, সত্য কথা বলে যে, ইন্দ্রজিৎ। উদাহরণ একটু বেশি লিখে দিলাম এখানে। ঘর পোড়া, ধামা ধরা, ধামা ধরে যে। উপপদ তৎপুরুষ একটা গুরুত্বপূর্ণ সমাস, পরীক্ষায় আসার মতো। আর এখানে এক কথায় প্রকাশ বলেই দিলাম যে শুনতে এক কথায় প্রকাশের মতো লাগবে, বা এক কথায় প্রকাশের মধ্যে আমরা এই জিনিসগুলো পড়ে এসেছি, সেগুলোই কিন্তু উপপদ তৎপুরুষ। তার মধ্যে অনেকগুলো উদাহরণ এখানে লিখে দিলাম। সামনে যদি এই উদাহরণের বাইরেও কোনো প্রশ্ন আসে সেটা আপনারা আমি জানি অ্যান্সার করতে পারবেন। কারণ এই সেন্স থেকে এক কথায় প্রকাশ এবং অন্যগুলোর সাথে কম্পেয়ার করে ডেফিনিটলি সঠিক অ্যান্সারটা তখন বের করতে পারবেন। পেডাগোগি শব্দের পরিভাষা কোনটি? পেডাগোগি, দেখেন এইটা যেরকম ভাবে প্রথমবার আমি ইনক্লুড করি নাই যে বিগত সালের প্রশ্ন থেকে কমন আসছে কি আসে নাই। তো এখানে আমি এটাকে কমন ধরবো না। তারপরে আসছে আরকি এলটিএম পার্টের মধ্যে যে বিগত সালের প্রশ্ন যে প্রশ্ন ব্যাংক দিয়েছিলাম, যেটা এলটিএম এর মধ্যে আমাদের এলটিএম পার্টের মধ্যে যে ছিল, যে প্রশ্নগুলো ছিল, ওই প্রশ্ন থেকে সরাসরি কমন আরকি। সেই জায়গা থেকে। তবে ওই এলটিএমটার ক্ষেত্রে আমি তো বলি যে মেইন কোর্সের সাথে এলটিএম আছে। অনেকে এলটিএম পড়তে পারে না। আর মেইন কোর্সের পড়ার সাথে অনেকে এলটিএমটা তাল মিলাইতে পারে না।
এই জন্য আমি এলটিএম থেকে যে কমন গুলো আসছে এগুলোকে কমনের মধ্যে খুব একটা আমি ধরবো না। কারণ এটাতে মানে এলটিএম এর পড়াগুলো সবাই পড়তে পারে না। কিছু, কিছু পড়তে পারে, কিছু, কিছু স্টুডেন্ট পড়তে পারে না। যদিও এলটিএম থেকে এটা আসছে যে পেডাগোগি মানে হচ্ছে কি শিক্ষা তত্ত্ব। তারপরে এটা আমি কমন ধরবো না এটা ওই অর্থে। কারণ এলটিএমটা সবাই পড়তে পারে না। আর বাদবাকি কি আছে? যেমন সহশিক্ষা, কো-এডুকেশন, সহশিক্ষা। কিন্তু এখানে পি দিয়ে গগিট বা এই টাইপের আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দ আছে যেগুলো পরীক্ষায় আসার মতো। যেরকম ফিলোলজি। ফিলোলজি মানে ভাষাবিদ্যা। আপনারা তারপর পড়েছেন ফোনেটিক্স পড়েছেন। ফোনেটিক্স বা ফোনোলজি। এটা ধ্বনি বিজ্ঞান। ঠিক আছে? এটা পি দিয়ে মোটামুটি পি দিয়ে পেডাগোগি থেকে যেরকম আসছে তো এরকম ফিলোলজি বা ফোনেটিক্স বা ফোনোলজি এগুলো গুরুত্বপূর্ণ। এই জিনিসগুলো একটু আলোচনা করলাম। বঙ্কিং শব্দের বিপরীত শব্দ কি? এটাও এলটিএম থেকে আসছে মেইন কোর্সের এলটিএম বা মেইন কোর্স যদি এটা ধরা লাগে না যে আসলে কমন পড়ার জন্য। বিগত সালের প্রশ্ন পড়লেও এখান থেকে কমন আসে। আর এমনি যখন বিপরীত শব্দ আপনি পড়তে যাবেন, মেইন পড়ার মধ্যে যখন পড়তে যাবেন, থরলি যখন পড়বেন তার মধ্যে বঙ্কিম থাকবেই। তো বঙ্কিম ঋজু। বঙ্কিম মানে বাঁকা, ঋজু সোজা। আর এর বাইরে কি কি আছে? যেমন বন্ধুর আছে। বন্ধুরের বিপরীত শব্দ হলো মসৃণ। গুরুত্বপূর্ণ ব দিয়ে আরো কিছু আছে যেরকম ভাবে বিগ্রহ, যেগুলো কিনা বিগত সালেও এসেছে। সামনে আবার এখান থেকে যদি রিপিট হয় হতে পারে বিগ্রহ। বিগ্রহের বিপরীত শব্দ হলো সন্ধি। ব্যয়, গুরু, তারপর বিলাপ, হাস্য, সমষ্টি। ব দিয়ে আরো ৪ টা দিলাম। ব দিয়ে বঙ্কিম ছিল যেরকম বিগ্রহ, সন্ধি, ব্যক্ত, গুঢ়, বিলাপ, হাস্য, ব্যষ্টি এবং সমষ্টি। বন্ধুর আছে, বন্ধুরের সাথে হচ্ছে মসৃণ। বাস, এই বিষয়গুলো একটু মনে রাখবেন সাথে। বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? এটা এটা দেখেন কমন কিন্তু আসে নাই, কোথা থেকে আসে নাই, কিন্তু যারা রিটেনের পড়াশোনা করেছে তাদের অনেকের ক্ষেত্রে এটা কমন ছিল। রিটেনের পড়াশোনা শুধু না, মানে আপনি প্রিলি অবস্থায় রিটেনের পড়া পড়লে যে কমন আসবে এমন না। মোটামুটি রিটেন দিয়েছেন ১-২ বার। তাদের ক্ষেত্রে দেখা যায় যে এটা হয়তোবা কমন ছিল অনেকের ক্ষেত্রে। তো এটা সাল, তো সাল কমন পড়ুক বা না পড়ুক এটা নিয়ে মাথা ব্যাথার কোনো কারণ নাই। এরকম যদি সাল আরো ৪-৫ টা থাকে সেটা যদি একটাও কমন না পড়ে তারপরে কোনো সমস্যা নেই। মানে মাথা ব্যাথার কোনো কারণ নাই এগুলা। প্রমিত বাংলা বানানের নিয়ম, কারণ এখান থেকে বাংলা বানানের নিয়ম থেকে রিটেনে মানে প্রশ্ন হয়। তো ডেফিনিটলি সেটা পড়তে গিয়ে অনেকে এটা থরলি পড়ার সময় কিন্তু সালটা পড়ে ফেলে পরীক্ষায়, রিটেনে পরীক্ষায় লেখার জন্য। তো ১৯৯২ সাল এটা হয়েছে। তবে এখানে একটা মজার বিষয়, এখানে ৯০ আছে, ৯২ আছে, ৯৪ আছে। এই ৩ টা সালেই কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা বাংলা একাডেমি থেকে হয়েছে। মানে বই তার আছে নিয়ম বা অভিধানগুলো প্রকাশ করেছে এই সালের সাথে এটা রিলেটেড। যেমন ১৯৯০ সাল দেওয়া আছে। বাংলা একাডেমি তখন এটা বাংলা উচ্চারণ অভিধান প্রকাশ করে এই সময়টাতে, ৯০ সালে। বাংলা উচ্চারণ অভিধান, অভিধান। প্রথমে আগে উচ্চারণ। উচ্চারণটা ঠিক করার পরে তারপরে বানানে হাত দিয়েছে। খেয়াল করে দেখেন। বাংলা উচ্চারণ অভিধান হচ্ছে ৯০ এ। তারপরে ৯২ গিয়ে প্রমিত বাংলা বানানের নিয়মটা চালু করলো। নিয়মটা চালু করা হয়ে গেল, সবাইকে নিয়ে নিয়মটা চালু করার পরে তার ২ বছর পরে এবার ডিকশনারি চালু করলো। তার মানে কি ডিকশনারি চালু করবে? তাহলে বাংলা বানানের যে অভিধান সেটা। বাংলা বানান অভিধান। এটা আছে জন্য এভাবে লিখে দিলাম। নাহলে আলাদা করে এদের সিরিয়ালে দেওয়া আছে, যেমন ৯০ আছে, ৯২ আছে, ৯৪ আছে। সিরিয়ালে দেওয়া আছে এবং আমরা জানি যে এই ৩ টা বানান এবং উচ্চারণ নিয়ে বাংলা একাডেমির যে কাজটা, মানে বাংলা ব্যাকরণ রিলেটেড যে কাজগুলো করেছে তার মধ্যে কিন্তু এগুলো উল্লেখযোগ্য কাজ। ৯০ সালে হচ্ছে বাংলা উচ্চারণ অভিধান, ৯২ সালে গিয়ে প্রমিত বাংলা বানানের নিয়ম চালু করলো, ৯৪ সালে এসে বাংলা বানানের যে অভিধান সেটা কিন্তু প্রকাশ করলো বাংলা একাডেমি থেকে। তো মোটামুটি সিরিয়ালি সালটা ক, খ, গ তে দেওয়া আছে। আমি সিরিয়ালি লিখে দিলাম এটা। বাস এতটুকুতে
পরীক্ষায় প্রশ্ন আসুক বা না আসুক, সামনে যদি রিটেন পরীক্ষাতে আপনি এই তথ্যটা কাজে লাগাইতে পারেন, তো আপনার কিন্তু হেল্প হবে এটা। যদি এই পড়া প্রসঙ্গে যদি আপনার পড়াটা মনে থাকে আরকি। কোন বানানটি শুদ্ধ? এখানে মূলো, মূলা, ধুলি, ধুলো বলা আছে। তো আমরা নতুন যে বইটা আছে আমাদের ৯ম ১০ম শ্রেণী, ওখানে কিন্তু বলা আছে যে কিছু মানে ব্যবহার কিন্তু প্রমিত বানানে ভুল। যে আমরা ধুলো, মূলো এগুলো আমরা ব্যবহার করতে পারবো না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ধুলো, মূলো যদি আমরা বাদ দেই, তাহলে এখানে মূলাটা হচ্ছে রাইট। আর ধুলি যেটা গ তে দেওয়া আছে, বানানটা ভুল দেওয়া আছে। তো ডেফিনিটলি অ্যান্সারটা এখানে মূলা। ওকে। তারপর আসি যে নদী শব্দের সমার্থক শব্দ কোনটি? আমরা নদী শব্দের সমার্থক শব্দ কিন্তু এর আগে বহুবার পড়েছি। বহুবার পড়েছি এখান থেকে। সিন্ধু, হিল্লোল, তটিনী, নির্ঝর দেওয়া আছে। তটিনী ডেফিনিটলি। এর আগে আমরা পড়েছি যেরকম ভাবে নদীর ক্ষেত্রে হচ্ছে গাং, স্রোতস্বিনী, তটিনী, স্রোতস্বতী, শৈবলিনী, সরিত, প্রবাহিনী, নির্ঝরিণী, তরঙ্গিনী আছে, তারপরে কল্লোলিনী আছে, এইগুলো কিন্তু আছে অনেকগুলা। তো গুরুত্বপূর্ণ যেগুলো আছে আমি আবার লিখছি। যারা কিনা বারবার আগেও যারা পড়েছেন তাদের জন্য হয়তোবা এটা লেখা লাগবে না। কিন্তু যারা একদম নতুন বা কম পড়েছেন তাদের জন্য আমি আবার লিখছি। বারবার লিখলে জিনিসগুলো মনে থাকবে। স্রোতস্বিনী, স্রোতস্বতী, শৈবলিনী, সরিত, প্রবাহিনী, নির্ঝরণী, কল্লোলিনী, কল্লোলিনী, হচ্ছে মন্দাকিনী। আপনারা কিন্তু মন্দাকিনী কথাটা পড়েছেন, যেমন মন্দাকিনী ধারা। তো সেখান থেকে কিন্তু নদীর ধারা যেটা বলা আছে, নদী শব্দের সমার্থক শব্দ কিন্তু এগুলো। খুবই গুরুত্বপূর্ণ সমার্থক শব্দের জন্য একটা গুরুত্বপূর্ণ উদাহরণ। নদী থেকে বহুবার প্রশ্ন এর আগে হয়েছে, সামনেও হবে। তো এটা ভালো করে পড়বেন। যেকোনো চাকরি পরীক্ষাতে কিন্তু এখান থেকে প্রশ্ন হতে পারে। তো এই ১৫টা প্রশ্ন কিন্তু ছিল বাংলা ব্যাকরণ অংশ থেকে বা বাংলা ভাষা অংশ থেকে। আর এর পরের ২০টা প্রশ্ন ডেফিনিটলি বাংলা সাহিত্য অংশ থেকে। চর্যাপদের কবিরা ছিলেন কি? এখানে প্রশ্ন যেটা ছিল, প্রশ্নে মোটামুটি বানানটা ভুল ছিল। সহজ ঘানি বৌদ্ধ ছিল। এটা সহজ জানি বৌদ্ধ হবে। এটার আপনারা যারা পড়েছেন তারা সবাই জানেন। মোহাম্মদ মুরাদ হাসান বলেছেন যে ভাইয়া ৪৬তম সম্পূর্ণ পর্বটি ফ্রি রাখলে ভালো হয়। আর আজকে প্রথম পর্বে ভর্তি ছিলাম। হ্যাঁ, এটা যারা আগে ছিলেন তাদের ক্ষেত্রে এটা অ্যাক্সেস থাকবে আরকি। আশা করা যায় এটা অ্যাক্সেস থাকবে। যারা আগে ভর্তি ছিলেন তাদের ক্ষেত্রে ৪৬ এর অ্যাক্সেস থাকবে। এটা ব্যবস্থা করে দিব আমি। তবে এটা বেশ কয়েকটা এপিসোডে আমি ক্লাসটা নিব। আমরা দেখেছি এর আগেও কিন্তু বড় যে প্রশ্ন সলভ গুলো হয়েছে, ৩ টা ক্লাসে কিন্তু নিয়েছিলাম এর আগে। ঠিক আছে? এটা আমি মনে হয় একটু সময় নিয়ে তথ্য একটু বেশি দিয়ে আমি এটা আরো বেশি ক্লাস আমি আগের ক্লাসগুলো দেখা ১০০ প্রশ্ন দিয়ে আলোচনা করেছিলাম আলাদা, আলাদা করে। তো এখন তো আর ঐরকম ব্যস্ততা নাই। যে এটাকে আমাকে হচ্ছে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। আগে যেরকম ছিল ১০ম থেকে ৪৫তম টানা আমাকে ৪৬ এর আগে শেষ করতে হয়েছিল। তো এখন কিন্তু ওই সময়টা ওই ব্যস্ততাটা নাই। আগের যে ক্লাসগুলো সব রেকর্ডেড আছে। তো ওগুলো তো করবেনই। এখন ৪৬ টা আমি সময় নিয়ে মোটামুটি ক্লাসগুলো রেডি করা আছে। তো ব্যাখ্যা রেডি করার যে কাজগুলো সেগুলো যতটুকু হয়েছে ততটুকুর মধ্যে আজকে ক্লাস নিব। বাংলা সাহিত্যের এই অংশটুকু। তারপরে কালকেও নিব অবশ্যই। চেষ্টা করব যে সামনে এই সপ্তাহের মধ্যে মোটামুটি ৪ টা এপিসোডে ৪ টা পার্টে এই ৪৬তম বিসিএস এর প্রশ্ন সলভটা আমি শেষ করার চেষ্টা করব। চর্যাপদের কবিরা কি ছিলেন? সহজিয়া বৌদ্ধ যারা ছিলেন তারা। তো সেই জায়গা থেকে সহজ জানি বৌদ্ধ। এটা আমরা মেইন কোর্সে এভাবে পড়েছিলাম যে চর্যাপদ একটা গানের সংকলন বা এটাকে বলা যায় বৌদ্ধ সহজিয়াদের সাধন সংগীত। এটা বিধৃত রয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। এটা মেইন কোর্সের যে পড়াটুকু যেখানে আমি লিখে দিয়েছিলাম ওখান থেকে স্ক্রিনশটটা নেওয়া। আর প্রধান তথ্য হচ্ছে মহাসৌক্রূপ নির্বাণ লাভ। ঠিক আছে? তো এই বিষয়টাই আম এটা মোটামুটি সবাই পেরেছেন যারা পড়েছেন আরকি।
ঠিক আছে? যারা পড়েছেন, তবে এখানে অনেকের ক্ষেত্রে কনফিউশন হয়েছে যে সহজ ঘানি এটা কখনো শোনেন নাই তাদের ক্ষেত্রে। এটা বানানটা ভুল ছিল সেই জায়গা থেকে। শূন্য পুরাণের রচয়িতাকে? শূন্য পুরাণের রচয়িতা রামাই পণ্ডিত, এটা আপনারা পড়েছেন। সাথে হলাইদ মিশ্রর নামও আপনারা এখানে দেখছেন। শূন্য পুরাণের ক্ষেত্রে আমরা জানি যে শূন্য পুরাণ সম্পর্কে কয়েকটা তথ্য আমরা জানবো। যে এখানে কয়েকটা অধ্যায় রয়েছে, ৫১ টি অধ্যায় রয়েছে। আর এটার ক্ষেত্রে আমরা জানি যে শূন্য পুরাণ বলেন, তারপরে এরপরে হলাইদ মিশ্র যেটা আছে, হলাইদ মিশ্র শেখ শুভোদয় বলেন, এগুলো কিন্তু সবই অন্ধকার যুগের সাহিত্যকর্ম ছিল। তা শূন্য পুরাণও তাই। তাহলে ৫১ টি অধ্যায় রয়েছে। আর এখানে একটা বিষয় যে এখানে শূন্য পুরাণের একটা অংশ রয়েছে, সেটা হচ্ছে নিরঞ্জনের উম্মা। ঠিক আছে? এই নামে কিন্তু একটা অংশ ছিল। আর হলাইদ মিশ্রর কিন্তু আছে কি শেখ শুভোদয়া। শেখ শুভোদয়া। হলাইদ মিশ্র, যিনি কিনা লক্ষণ সেনের সভাকবি ছিলেন। লক্ষণ সেনের সভাকবি। এই বিষয়গুলো আপনারা মেইন কোর্সে বহুবার পড়েছেন। কান্নপা আর কুক্কুরিপা সম্পর্কে এখানে বললাম না কিছু। আপনার এমনি জাস্ট টাচ দিই। চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতা হচ্ছে কান্নপা, আর কুক্কুরিপা হচ্ছে মহিলা পদকর্তা। চর্যাপদের মহিলা কবি। এই। আর বাদবাকি জিনিসগুলো আপনারা চর্যাপদ পড়তে গিয়েও কিন্তু পড়েছেন বহুবার। বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কেন উল্লেখযোগ্য? এটা সব জায়গায় থেকে সবারই কমন ছিল। ঠিক আছে? শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান। কারণ এই কথা এইভাবে সবাই পড়েছেন যে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে। এতটুকু সবাই পড়েছেন। পশ্চিমবঙ্গ, বাঁকুড়া জেলা, কাকিল্লা গ্রাম। এবং কার গোয়ালঘর থেকে এটা উদ্ধার করা হয়েছে? কার গোয়ালঘর থেকে? দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের। তাহলে কয়েকটা বিষয় ছিল। এটা পড়েছেন এগুলা যে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা। বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম। আর যার গোয়ালঘর ছিল সেই গোয়ালঘর বা সেই গোয়ালার নাম বা সেই বাসার মালিকের নাম কি ছিল? দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মুখোপাধ্যায়। তার গোয়ালঘর থেকে কিন্তু এটা উদ্ধার করা হয়েছিল শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে আপনারা জানেন যে এটা কত সালে উদ্ধার করা হয়েছিল? ১৯০৯ সালে। ১৯০৯ সালে এটা। কে করেছিল এটা? বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। ১৯০৯ সালে। কিন্তু এটা প্রকাশ করা হয় কিন্তু আবার ১৯১৬ সালে। আমরা চর্যাপদের যেরকম প্রকাশকাল ১৯১৬ সালে আমরা পড়েছি, ঠিক এই শ্রীকৃষ্ণ কীর্তনটাও কিন্তু ১৯১৬ সালেই এটা কিন্তু প্রকাশ পায়। সিয়া খাতুন বলেছেন, ভাইয়া আমি মেয়ের ব্যাচে ভর্তি হয়েছিলাম। আমরা কি ক্লাসগুলো দেখতে পারবো পরবর্তী সময়, নাকি অ্যাক্সেস পাবো না, পরবর্তী নতুন করে ভর্তি হতে হবে? ৪৬তমটা আপনারা দেখতে পারবেন, সমস্যা নাই। যারা আগে ভর্তি ছিলেন, মেয়ে ব্যাচে ভর্তি থাকেন বা যে ব্যাচেই ভর্তি থাকেন না কেন, আরএসআই প্রোগ্রামে ভর্তি থাকলে এই ৪৬তম বিসিএস প্রিলির প্রশ্ন সলভ যেটা আছে এটা পুরোটাই আপনারা পাবেন, সমস্যা নেই। আর এখানে কি থাকবে? এখানে শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে আমরা আরো কিছু তথ্য বিভিন্ন সময় পড়েছিলাম যে এখানে কতগুলো খণ্ড রয়েছে। ১৩ টা খণ্ড রয়েছে। ৪১৮ টা পদ রয়েছে। খণ্ডগুলোর নামও কিন্তু আমি আরএসএ এর আগের প্রশ্ন সলভ করার সময় কিন্তু কোনো না কোনো সময় আমি বলেছিলাম। ১৩ টা খণ্ডের নামই কিন্তু লিখে দিয়েছিলাম। ওইগুলো একটু রিভিউ করে নিবেন। ১৩ টা খণ্ড কিন্তু রিটেন এর জন্য ইম্পোর্টেন্ট, পড়তে হয়। আবার দেখা যাচ্ছে অন্যান্য চাকরি পরীক্ষাতেও খণ্ডগুলোর নাম থেকে কিন্তু প্রশ্ন আসে। তো ১৩ টা খণ্ড আছে এখানে আমরা জানি। আর ৪১৮ টা পদ রয়েছে। এগুলো আগে পড়েছেন। নতুন নতুন কোনো তথ্য না। আপনারা আপনাদেরই পড়িয়েছি বিগত সালের প্রশ্ন আরএসআই প্রোগ্রামে। সেই পড়াটাই আপনার এখানে রিপিট করে দিলাম। নতুন যারা আছে হঠাৎ করে এই প্রশ্ন যখন সলভ করছেন তাদের কাছে তথ্য অনেক বেশি মনে হতে পারে। যেসবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। এই লাইনটা মোটামুটি ছোটবেলায় আমরা অনেকেই পড়েছি। ঠিক আছে? হাই স্কুল লেভেলে অনেকেই পড়েছি এটা। এটা কার? এটা কোন কাব্যের অন্তর্গত? নূরনামা। নূরনামা কার লেখা? আব্দুল হাকিমের লেখা। তো আব্দুল হাকিমের শুধু নূরনামাই ছিল না, আরো কিছু লেখা আছে। সেগুলো একটু আমরা দেখি এখানে। আব্দুল হাকিম। আব্দুল হাকিমের আর কি আছে? সেই জিনিসগুলো যদি একটু দেখি যে ইনিও কিন্তু সপ্তদশ শতাব্দীর মানুষ। সপ্তদশ শতাব্দীর মানুষ। তার রচনা আছে যেমন এখানে ইউসুফ জুলেখা লেখা আছে। ইউসুফ জুলেখাও কিন্তু তার লেখা। অনেকেই লিখেছে এই নামে।
তারপরে লালমতি, সয়ফুল মুলক, সয়ফুল মুলক, তারপরে নূরনামা তো আছেই, তারপরে হানিফার লড়াই, এটা পড়বেন। আব্দুল হাকিম ইনিও কিন্তু সপ্তদশ শতাব্দীর মানুষ। 1710 আমি লিখলাম, এটা সপ্তদশ এটা বুঝে নেবেন। কারণ এটা কেন বলছি, কারণ পরের প্রশ্ন যেটা আছে আমরা আলাওল সম্পর্কে পড়বো, আলাওল কিন্তু সপ্তদশ শতাব্দীর মানুষ। তো এই শতাব্দীর মানুষ বা কোন শতাব্দীর কবি, এই রিলেটেড প্রশ্ন কিন্তু বহুবার আমরা আসতে দেখেছি। আলাওল কোন শতাব্দীর কবি? ডেফিনেটলি সপ্তদশ শতাব্দীর কবি। এবং আলাওল সম্পর্কে আরাকান রাজসভার যে শ্রেষ্ঠ কবি এবং আলাওলের যে রচনাগুলো রয়েছে, প্রত্যেকটা রচনার নামে আমরা বহুবার পড়েছি, বহুবার কিন্তু পড়েছি এগুলো। কি আছে এই রচনাগুলো আলাওলের? রিভিউ করি আবার। কি আছে? পদ্মাবতী, মোস্ট ইম্পর্টেন্ট, যার জন্য সে সবচেয়ে বেশি জনপ্রিয়। সতী ময়না, লোর চন্দ্রানী, রিভিউ করেন। তারপরে সপ্তপয়কর, সাইফুল মুলক বদিউজ্জামান। আচ্ছা, এখানে একটা যে খেয়াল করেন, আগেরটার ক্ষেত্রে আমরা কিন্তু পড়লাম লালমতি সাইফুল মুলক ছিল, সেটা হচ্ছে আব্দুল হাকিমের। আর সাইফুল মুলক বদিউজ্জামান, এটা ভুল হওয়ার কথা না আসলে। কারণ আপনারা যখন আলাওল সম্পর্কে পড়েছেন, এটা পড়তে পড়তে এমন অবস্থা হয়ে গেছে যে সাইফুল মুলক বদিউজ্জামান এটা উচ্চারণ হওয়া মাত্রই আলাওলের নাম মুখস্থ চলে আসবে। কিন্তু যদি আসে লালমতি সাইফুল মুলক, এটা পরীক্ষায় যদি আসে লালমতি সাইফুল মুলক কার লেখা, অপশনের মধ্যে আলাওলও থাকলো আব্দুল হাকিমও থাকলো, এই সাইফুল মুলক দেখে আবার সরাসরি আলাওল দিয়েন না, এক্ষেত্রে একটু সাবধান হতে হবে। তারপরে সিকান্দার নামা, তারপর রাক্তাল নামা, রাক্তাল নামা, আর তোহফা। মোটামুটি এই সবগুলো নাম আমরা আগেও পড়েছি, এখন আবার সবগুলো রিভিউ করলাম। ঠিক আছে। তারপর আসেন, কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে? এটা মোটামুটি সবাই পারেন, এটা জিকের মধ্যেও পড়েছেন, জেনারেল নলেজের মধ্যে পড়েছেন। বাউল গানকে কিন্তু করা হয়েছে। বাউল গানের যে স্রষ্টা সেটা কে? লালন শাহ। বা বাউল গানের কেন্দ্রস্থল কোথায়? কুষ্টিয়া, এগুলো সবই জানেন। তো এই হেরিটেজ অফ হিউম্যানিটি এর কিন্তু আরো কিন্তু মানে প্রাথমিকভাবে অন্য নামে দেওয়া হয়েছিল, কিন্তু হেরিটেজ অফ হিউম্যানিটি এর অংশের মধ্যে ছিল। এর পুরো নামটা যদি শেষের দিকে 2008 সালে ইউনেস্কো যখন প্রকাশ করলো, ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি, পুরো নামটা যদি বলা হয় ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি, এভাবে কিন্তু 2008 সালে কিন্তু মানে এটা ইউনেস্কো কিন্তু এটা প্রকাশ করে এই নামে। 2008 সালে কিন্তু এটা করেছিল। 2008 সালটা ইম্পর্টেন্ট না? পুরোটা যদি আপনি জানেন যে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি। চণ্ডীচরণ মুন্সী কে? পড়েছেন শুরুর দিকেই, পড়ার ক্ষেত্রে আপনারা যখন ফোর্ট উইলিয়াম কলেজের যারা পণ্ডিত রয়েছে, ঠিক আছে, এই পণ্ডিত পড়ার ক্ষেত্রে কিন্তু আপনারা পড়েছেন, অনেকের নাম কিন্তু আপনারা পড়েছেন। তো সেই জায়গা থেকে এখানে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত এখানে বলাই আছে চণ্ডীচরণ মুন্সী কে। তারপরে চণ্ডীচরণ মুন্সী কি লিখেছিল? তোতা ইতিহাস লিখেছিল, কিন্তু তোতা ইতিহাস, তার লেখা যদি একটা হয় তোতা ইতিহাস, চণ্ডীচরণ মুন্সীর। আর এখানে গ নম্বরে দেখেন, কেরি সাহেবের মুন্সী গ্রন্থের রচয়িতা, এটা বলা আছে। এই তথ্য দিয়ে এর মধ্যে কিন্তু দুই ধরনের তথ্য আমরা পাবো। কেরি সাহেবের মুন্সী, এই মুন্সী বলা হয় কাকে? কেরি সাহেবের মুন্সী বলা হয় হচ্ছে রামরাম বসুকে। রামরাম বসু, এই উপাধিটা কার? রামরাম বসুর। কেরি সাহেবের মুন্সী তাকে বলা হয়, তাকে উইলিয়াম কেরিকে পড়াতো, শিক্ষা দিয়েছেন। এই জন্য রামরাম বসু হচ্ছে কেরি সাহেবের মুন্সী। আর কেরি সাহেবের মুন্সী এই নামে একটা বই আছে, গ্রন্থ আছে, সেই গ্রন্থের রচয়িতাকে, সেই গ্রন্থের রচয়িতা আবার প্রমথনাথ বিশি। প্রমথনাথ বিশি, এটা খেয়াল রাখেন।
কেরি সাহেবের মুন্সি বলা হচ্ছে রামরাম বসুকে, আর কেরি সাহেবের মুন্সি এই যে বইটা, এই গ্রন্থের রচয়িতা আবার প্রমথনাথ বিশি। আর এখানে সমাচার চন্দ্রিকা পত্রিকা দেখছেন, এর সম্পাদক হচ্ছে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এর সম্পাদক, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, আমি একটু ব্রেক নিব 2-3 মিনিটের জন্য। ল্যাপটপের চার্জ শেষের দিকে, হ্যাঁ, এটা চার্জিং এর ব্যবস্থা করব, তারপরে আমি ফিরে আসতেছি। আপনারা আপনারা 2-3 মিনিটের ব্রেক নিয়ে আবার চলে আসেন।
ওয়েলকাম ব্যাক। ওকে, তারপরে পরের প্রশ্নে যাচ্ছি। রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতাকে? রচয়িতা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এর আগে আপনারা এটা জানেন, পড়েছেন। এটা মেইন কোর্সের লেকচার থেকে কমন আসছে। এখানে মেইন কোর্সের স্ক্রিনশটটা দেওয়া আছে, শব্দমঞ্জুরি রক্ত পরীক্ষা দেওয়া আছে এখানে। তো রত্ন পরীক্ষা সম্পর্কে এখানে আমরা অন্যান্য তথ্যগুলো জানবো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা, সাথে আরো কিছু বিষয় আছে, যেমন রত্ন পরীক্ষা সহ অন্যান্য কিছু বই আছে তার, বা লেখা আছে, গ্রন্থ আছে। সেই গ্রন্থগুলো কিন্তু তিনি কস্যচিত্ত উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে লিখেছেন। আমরা কিন্তু এর আগে পড়েছি যে অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, এগুলো সে কস্যচিত্ত উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে লিখেছিলেন। তো এই ছদ্মনামে মোটামুটি তিনি 5টা গ্রন্থ রচনা করেছেন। উপযুক্ত ভাইপোষ্য এই ছদ্মনামে, ঠিক আছে, মোটামুটি 5টা। তারপরে রত্ন পরীক্ষাও কিন্তু এর মধ্যে পড়ে। এর আগে আপনারা পড়েছেন এইগুলো, যেরকম অতি অল্প হইল, আবার অতি অল্প হইল, ব্রজবিলাস, রত্ন পরীক্ষা, এটা লিখবেন, সাথে এটাও আছে। তারপরে আছে বিধবা বিবাহ। বিধবা বিবাহের সাথে আরো কিছু লেখা আছে, সম্পূর্ণটা দিলাম না, এটা এতটুকু লিখলে বুঝতে পারবেন। মোটামুটি উপরের 4টা বিধবা বিবাহ চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যে উপরের 4টা, অতি অল্প হইলো, আবার অতি অল্প হইলো, ব্রজবিলাস, রত্ন পরীক্ষা, এগুলো তিনি কিন্তু কষ্টচিত্ত উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে কিন্তু লিখেছেন। বাস, এই বিষয়টা একটু মনে রাখবেন। তারপর আসেন স্বর্ণকুমারী দেবীর পিতার নাম। আচ্ছা, এই প্রশ্নটা এসে খুব ভালো হয়েছে। হুম, কারণ আমরা ঠাকুর পরিবার যেটা আছে, ঠাকুর পরিবারের যে সদস্যগুলো আছে, তারা যে ভাই বোন যারা আছেন, তারপর তাদের যে ভাতিজি বা ভাতিজির ক্ষেত্রে আমি বলবো, এটা ভাতিজি বা ভাতিজা রবীন্দ্রনাথ ঠাকুরের, এই বিষয়গুলো থেকে কিন্তু বিভিন্ন সময়ে প্রশ্ন এসেছে, এবং পত্রিকার অংশেও কিন্তু তাদের অবদান রয়েছে, এবং পত্রিকার মধ্যেও কিন্তু পড়ার সময় আমরা কিন্তু ঠাকুর পরিবার কিন্তু দেখতে পাই। তো সব মিলে একটা সামারি করার চেষ্টা করবো এখানে। স্বর্ণকুমারী দেবীর পিতার নাম। স্বর্ণকুমারী দেবী ডেফিনেটলি বুঝতে পারছেন রবীন্দ্রনাথ ঠাকুরের বোন হয়। ঠিক আছে? সেই জায়গা থেকে যদি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামাতার নাম আপনি জানেন, তাহলে ডেফিনিটলি স্বর্ণকুমারী দেবীর পিতামাতার নামও জানার কথা আপনার। কিন্তু এই তথ্যটা অনেকে জানে কি জানে না, যে রবীন্দ্রনাথ ঠাকুরের বোন হচ্ছে স্বর্ণকুমারী দেবী। স্বর্ণকুমারী দেবীর আরো তার সিঙ্গেল কিছু পরিচয়টা আগে দেই। পরিচয় দিয়ে তারপরে সেই জিনিসগুলো আমি আলোচনা করব। এখানে যেহেতু অনেক তথ্যই লেখা হবে, সেক্ষেত্রে আমি এক্সট্রা জায়গা যদিও রাখি না এখানে। আচ্ছা, খেয়াল করে দেখেন, আমি এখানে যতটুকু জায়গা পারি, স্বর্ণকুমারী দেবীর পিতার নামের ক্ষেত্রে এখানে আপনি লিখবেন যে প্রথমে স্বর্ণকুমারী দেবীর সাইডে হচ্ছে তিনি হচ্ছে প্রথম মহিলা ঔপন্যাসিক, কিন্তু তিনি কি প্রথম মহিলা ঔপন্যাসিক, ঔপন্যাসিক তিনি। আর তিনি কিন্তু ভারতী পত্রিকার সাথে ছিলেন। ভারতী পত্রিকার সাথে মোটামুটি ঠাকুর ফ্যামিলি জড়িত, এবং পরবর্তীতে যারা আছেন এটা নিয়ে একটা আলোচনা হবে। তারপরে তার উপন্যাস, গুরুত্বপূর্ণ উপন্যাস লেখেন দীপ নির্বাণ, সরি, দীপ বানানটা দীপ নির্বাণ, মেবার রাজ, মেবার, মেবার, মেবার রাজ, দীপ নির্বাণ মেবার রাজ। বাস এতটুকু থাকলো। তার পিতার নামটাই তো এখানে বলা হয়নি। পিতার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর, আর মাতার নাম কি? সারদা সুন্দরী দেবী। তাদের মাতার নাম কি? পিতা তো ঠিক আছে, আর মাতার নাম কি? মাতা হচ্ছে সারদা সুন্দরী দেবী। সারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথ ঠাকুরের ডিটেলস জানা আছে, সেটা জানবেন।
খেয়াল করে দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের তো বোন সম্পর্কে জানলাম, তার ভাইও আছে, অনেকগুলো ভাই আছেন তারা। তার মধ্যে বিখ্যাত যারা বাংলা সাহিত্যের জন্য অবদান বা বিভিন্ন পরীক্ষায় আমরা আসতে দেখি যে ভাইগুলো আছে এবং সেই ভাইয়ের সন্তানরা যারা আছে সেগুলো নিয়ে একটু সামারি করার চেষ্টা করব, যাতে করে এখান থেকে ঠাকুর পরিবার থেকে কোনো তথ্য এর পরে আসলে যেন আপনারা সেগুলো মানে অ্যান্সার করতে পারেন। তার মধ্যে এটা আপনারা প্রয়োজনে আলাদা পেজে লিখবেন। লিখে এই প্রশ্নের পাশে লিখে রাখবেন, হ্যাঁ? আলাদা পেজে দরকার হলে লিখে রাখবেন। যেমন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। আমি আর ঠাকুর লিখলাম না সাইডে, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। ঠাকুর পরিবার মানে সবাই ঠাকুর এখানে। তার যে অবদান ছিল, তার অবদান হচ্ছে তিনি কিন্তু মেঘদূত কাব্যের বঙ্গানুবাদ করেছিলেন। কালিদাসের যে মেঘদূত আছে, মেঘদূত কাব্যের বঙ্গানুবাদ করেছেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। আর তার পত্রিকার অবদান আছে, তিনি কিন্তু তত্ত্ববোধিনী পত্রিকা কিন্তু সম্পাদক ছিলেন, তত্ত্ববোধিনী। পরবর্তীতে দেখা গেল যে এটা আ কিন্তু যখন পরে ভারতীয় পত্রিকায় প্রকাশ করা হলো, তখন কিন্তু ধীরে, ধীরে এগুলো বন্ধ হয়ে যায় আরকি। ভারতীয় পত্রিকার সাথেই মোটামুটি পরবর্তীতে ঠাকুর ফ্যামিলি কিন্তু জড়িত ছিল। তো দ্বিজেন্দ্রনাথ তার তত্ত্ববোধিনী পত্রিকা এবং আরেকটা কথা বললাম, তিনি কালিদাসের মেঘদূত যেটা আছে, এরও কিন্তু ১ম বঙ্গানুবাদ করেছেন। ঠিক আছে? এই দ্বিজেন্দ্রনাথের সাথে আমরা একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে তার সন্তান ছিল। না, এই সন্ধানগুলো এইজন্যই দিব কারণ রবীন্দ্রনাথের সাথে কানেক্টেড। কারণ রবীন্দ্রনাথের ভাতিজা, ডেফিনিটলি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের। সুধীন্দ্রনাথ ঠাকুর, সুধীন্দ্রনাথ ঠাকুর। এর আন্ডারে যেটা আমি লিখছি সেটা তার হচ্ছে সন্তান, সুধীন্দ্রনাথ ঠাকুর। সুধীন্দ্রনাথ ঠাকুর কেন লিখলাম এখানে? কারণ সুধীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে সাধনা পত্রিকা। আমরা জানি ঠাকুর ফ্যামিলির সাথে কিন্তু আরেকটা পত্রিকা আছে, সাধনা পত্রিকা। এই সাধনা পত্রিকা কিন্তু ইনিশিয়েট করেন তিনি। পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এটার দায়িত্বভার গ্রহণ করেছিলেন, সাধনা পত্রিকা। ঠিক আছে? তাহলে এখানে পত্রিকার নামটাও আমি বললাম যে ঠাকুর ফ্যামিলির সাথে পত্রিকার নামগুলো কিছুটা গুরুত্বপূর্ণ আছে। তাহলে দ্বিজেন্দ্রনাথ এটা গেল। তার বড় ভাই, সবচেয়ে বড় ভাই তিনি। তারপরে হচ্ছে সত্যেন্দ্রনাথ। সত্যেন্দ্রনাথ নাম শুনেই মনে হতে পারে সত্যেন্দ্রনাথ দত্ত কিনা। দত্ত না কিন্তু। এগুলো সব সত্যেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে? তো এটা খেয়াল রাখবেন যে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদানকারী ১ম ভারতীয় ছিল তার ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুর। ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদানকারী ১ম বাঙালি, ১ম ভারতীয়। ঠিক আছে? এই কথা যদি থাকে তাহলে খেয়াল রাখবেন তার অ্যান্সার কিন্তু সত্যেন্দ্রনাথ ঠাকুর হবে। সত্যেন্দ্রনাথ ঠাকুরের হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা যে ২ টা, মানে আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস যোগদানকারী তিনি ১ম ভারতীয় ছিলেন আইসিএস এ। আর এর চাইতেও গুরুত্বপূর্ণ যেটা তার ২ সন্তান। একটা হচ্ছে সুরেন্দ্রনাথ ঠাকুর, আরেকটা হচ্ছে ইন্দিরা দেবী চৌধুরানী। ইন্দিরা দেবী চৌধুরানীর নাম সবাই জানে। ইন্দিরা দেবী চৌধুরানী। সুরেন্দ্রনাথ ঠাকুর, এটা কেন মনে, এটা ডেফিনিটলি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাতিজা, মনে থাকবে এটা। এটা ৪ অধ্যায় আছে না? রবীন্দ্রনাথের ৪ অধ্যায়। এই ৪ অধ্যায় কিন্তু ইংরেজিতে অনুবাদ করেছিলেন। এই জায়গা থেকে গুরুত্বপূর্ণ। ৪ অধ্যায় ইংরেজিতে অনুবাদ করেছেন। এটা একটা লিখে রাখবেন সাইডে। আর ইন্দিরা দেবী চৌধুরানীটা আমরা জানি প্রমোদ চৌধুরীর সাথে তার বিয়ে হয়। এটা আপনারা জানেন। তো সেই জায়গা থেকে এটা একটা ইম্পোর্টেন্ট। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবেন। এরপরে ইম্পোর্টেন্ট হলো জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। এটা তার সম্পর্কে আপনারা এর আগেও পড়েছেন। পড়িয়ে দিয়েছি আপনাদের। কারণ কিঞ্চিৎ জলযোগ আপনারা যখন পড়েছেন এই নাটকটা, তখন কিন্তু জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আপনাদের পড়িয়ে দিয়েছিলাম। তিনিও কিন্তু ভারতীয় পত্রিকা কিন্তু ইনিশিয়েট করেন। ভারতীয় পত্রিকা। এবং পরবর্তীতে কিন্তু এই ভারতীয় পত্রিকাটাই কিন্তু চলে। এই যে তত্ত্ববোধিনী পত্রিকা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর যেটা আছে, এটা কিন্তু পরে তত্ত্ববোধিনী পত্রিকা সেভাবে আর চলে না। পরে ভারতীয় পত্রিকার রূপান্তর হয় আরকি। ওটা বন্ধ হয়ে যায়। দেখা যাচ্ছে যে ভারতীয় পত্রিকা মেইনলি তখন চলে। তাহলে তত্ত্ববোধিনী পত্রিকা, সাধনা, ভারতী পত্রিকা এগুলো সবই কিন্তু ঠাকুর ফ্যামিলির পত্রিকা। এটা খেয়াল রাখবেন। আর জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের সাথে আরেকটা ইম্পোর্টেন্ট যেটা বললাম যে তার উল্লেখযোগ্য নাটক হচ্ছে 'কিঞ্চিৎ জলযোগ'। এর আগে পড়েছেন আপনারা। 'কিঞ্চিৎ জলযোগ'। আর তার একটা আ তার তো একটা বোন আপনারা জানেন, স্বর্ণকুমারী দেবী তাদের বোন। এটা জানেন। তো আরেকটা আছে সৌদামিনী দেবী তাদের বোন। বা ঠাকুর, ঠাকুরও বলা চলে। দেবী ঠাকুর ২ টাই হতে পারে। তার একটা লেখা ছিল 'অদ্ভুত রামায়ণ'। এটা একটু লিখে রাখবেন। 'অদ্ভুত রামায়ণ' এটা একটা ইম্পোর্টেন্ট তথ্য। জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের পাশে অবশ্যই 'কিঞ্চিৎ জলযোগ' এর আগে নাটক। এই নাটক সম্পর্কে এর আগেও আমি লিখে দিয়েছিলাম। কিন্তু আবার উচ্চারণ করলাম, আবার লিখে রাখবেন আপনারা। 'কিঞ্চিৎ জলযোগ' জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর।
সৌদামিনী দেবী বা ঠাকুর, অদ্ভুত রামায়ণ। মোটামুটি এই যে এখানে যাদের নাম উচ্চারণ করলাম তারা সবই ঠাকুর ফ্যামিলির, এবং প্রথম যারা স্টার গুলো দেওয়া আছে, স্বর্ণকুমারী দেবী, দ্বিজেন্দ্রনাথ, এখানে সত্যেন্দ্রনাথ, জ্যোতিরেন্দ্রনাথ ঠাকুর, সৌদামিনী দেবী, এগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের বোন সবাই। আর এর আন্ডারে যেগুলো লেখা আছে এগুলো ভাতিজা, কিন্তু সুধীন্দ্রনাথ, সুরেন্দ্রনাথ, ইন্দিরা দেবী চৌধুরানী ভাতিজি। ঠিক আছে, এই জিনিসগুলো, এই নামগুলো মনে রাখবেন। আর এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, পত্রিকাগুলো, তত্ত্ববোধিনী পত্রিকা, সাধনা পত্রিকা, ভারতী পত্রিকা কিন্তু এখানে আছে, যেগুলো আছে মোটামুটি এগুলো একটু খেয়াল রাখবেন। বিশ্বদেব খোসনবিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র? এগুলো আমরা জানি যে এটা কমন পড়ে নাই ডেফিনেটলি। যারা কিনা কমলাকান্তের দপ্তর সম্পর্কে শুধু পড়েছেন, দপ্তর, কমলাকান্তের পত্র বা জবানবন্দি, কমলাকান্ত যাদের পড়া আছে তারা হয়তো অ্যান্সার করতে পেরেছেন। এর বাইরে এমনিতেই পড়ানোর সময় আমরা কখনো এইভাবে পড়ি নাই। মেইন কোর্সে পড়া হয়নি। RSI এখানে ছিল না। ডেফিনিটলি বুঝতে পারছেন। সবচেয়ে কমন থাকা লাগবে এমন না। কমলাকান্ত কিন্তু যে তার যে লেখা আছে এটা কিন্তু ৩ টা অংশ ছিল বঙ্কিমচন্দ্রের। কমলাকান্তের কিন্তু ৩ টা অংশ ছিল। একটা ছিল কমলাকান্তের দপ্তর। কমলাকান্তের দপ্তরটাই অনেকে পড়েছেন। কমলাকান্তের দপ্তর একটা পার্ট, কমলাকান্তের চিঠি দ্বিতীয় পার্ট, একটা আছে কমলাকান্তের জবানবন্দি। জবানবন্দি, কমলাকান্তের জবানবন্দি। বাস এই ৩ টা কিন্তু অংশ। তবে এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে। চরিত্র কিন্তু আরো কিছু চরিত্র আছে যেগুলো গুরুত্বপূর্ণ। প্রসন্ন গোয়ালিনী, এটা ইম্পর্টেন্ট। সেকেন্ড ইম্পর্টেন্ট, মানে এটা ফার্স্ট ইম্পর্টেন্ট বলা চলে প্রশ্নটার বাইরে। প্রসন্ন গোয়ালিনী আছে, আর একটা হচ্ছে নসিরাম বাবু। নসিরাম বাবু, যে গোয়ালিনী ছিল সে গোয়ালিনীর আসল নাম কি, এইভাবে পরীক্ষায় প্রশ্ন হতে পারে। তা প্রসন্ন, প্রসন্ন গোয়ালিনী, নসিরাম বাবু চরিত্র। তো এই ৩ টা চরিত্র ভালোভাবে মনে রাখবেন এর সাথে। আর এটা যে ৩ টা অংশ ছিল, কমলাকান্তের দপ্তর, চিঠি এবং জবানবন্দি, এই জিনিসটা মনে রাখবেন। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদককে? এটা বহুবার আপনারা পড়েছেন, আপনাদের পড়িয়েছি। মাইকেল মধুসূদন দত্ত। তিনি কিন্তু এ নেটিভ ছদ্মনামে কিন্তু লিখেছিলেন, এ নেটিভ ছদ্মনামে। এবং ইংরেজি অনুবাদ যেটা ছিল, ইংরেজি অনুবাদটা কিন্তু ছিল দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর। দ্য ইন্ডিগো প্লান্টিং মিরর। একটা ইম্পর্টেন্ট বিষয় যে ইংরেজি অনুবাদ যেটা হয়েছে মাইকেল মধুসূদন দত্ত সরাসরি তার নামে করে নাই। আর এই রিলেটেড কিন্তু আমরা অনেক তথ্যই পড়েছি এর আগে। এই নেটিভ ছদ্মনামে ইন্ডিগো প্লান্টিং মিরর। আর দীনবন্ধু মিত্র যখন এই নীলদর্পণ নাটকটা ঢাকা থেকে যখন প্রথম প্রকাশ করা হলো, ঢাকা থেকে যখন প্রথম প্রকাশ করা হয় তখন কিন্তু এটা ছদ্মনামেই কিন্তু প্রকাশ পেয়েছিল। দীনবন্ধু মিত্রের নামে কিন্তু প্রকাশ পায়নি, ছদ্মনামে প্রকাশ পেয়েছিল। সেই ছদ্মনাম কি ছিল? দীনবন্ধু মানে নীলদর্পণ নাটকটা যে ছদ্মনামে প্রকাশ পেয়েছিল সেটা হচ্ছে কস্যচিত্ত পথিকস্য। এটা এখানে আলোচনা করার একটা কারণ হলো কিছুক্ষণ আগে আমরা কস্যচিত্ত উপযুক্ত ভাইপোষ্য পড়েছি। কস্যচিত্ত উপযুক্ত ভাইপোষ্য রত্ন পরীক্ষার মধ্যে পড়লাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই নামে 5টা গ্রন্থ রচনা করেছেন। তো ওই নামের মতোই কস্যচিত্ত পথিকস্য এই ছদ্মনামে কিন্তু নীলদর্পণ নাটকটা প্রকাশ পেয়েছিল ঢাকা থেকে। দীনবন্ধু মিত্র সরাসরি নাম ইউজ করে কিন্তু এটা করা হয়নি। ওকে, তারপরের প্রশ্নে যাচ্ছি। রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং যদি বলা চলে যে রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম সম্পর্কে কেউ পড়বে তা ডেফিনেটলি এটা সে পড়ে। এবং রিটেন যারা পড়েছে, হয়তো বা রিটেন যারা পড়েছে বা রিটেনের যারা প্রস্তুতি নিয়েছে তাদের অনেকের হয়তো এটা কমন ছিল, কারণ তারা রক্তকরবী সম্পর্কে পড়েছে। রক্তকরবীর যে চরিত্র, 2টা গুরুত্বপূর্ণ চরিত্র, 3টা চরিত্র মূলত এখানে জানবো। তার মধ্যে আমরা নন্দিনী পড়েছে, নন্দিনী ডেফিনেটলি পড়েছে। রঞ্জন কিশোরেরা আছে। মোট কথা রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাস বলি, ছোট গল্প বলি, নাটক বলি, কিছু গুরুত্বপূর্ণ উপন্যাস, ছোট গল্প, নাটক আছে যেগুলো থেকে চরিত্র থেকে প্রশ্ন কিন্তু হয়। তার মধ্যে গুরুত্বপূর্ণ এটাও কিন্তু। তো রঞ্জন চরিত্রটি কিন্তু এটা কিন্তু কমন আসে নাই অনেকের। মেক্সিমাম ক্ষেত্রে আসে নাই। যারা একমাত্র রিটেন পড়েছে তারা হয়তো অ্যান্সার করতে পেরেছে, বা যারা প্রিলির ভার্স্ট প্রিপারেশন নিয়েছে, অন্যান্য তথ্য সব করেছে তাদের ক্ষেত্রে হয়তো এসেছে। অনেক সময়
কিন্তু মূল চরিত্রের বাইরে যদি অন্য চরিত্র থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যান্সার করা যায় না অনেক সময়। যদি এখানে নন্দিনী থাকতো, যে নন্দিনী চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের, এটা অ্যান্সার অনেকেই করতে পারতো। রক্তকরবী, এটা অ্যান্সার রক্তকরবী। আমরা এর সাথে আরো জানবো তাহলে কে কে আছে এখানে। কিশোর রঞ্জন নন্দিনী। আচ্ছা, রঞ্জনটা সাইডে লেখেন আবারও। চরিত্র খুবই গুরুত্বপূর্ণ। বিসর্জনও কিন্তু গুরুত্বপূর্ণ নাটক, এর চরিত্রটাও গুরুত্বপূর্ণ। কি কি আছে এখানে? এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ চরিত্র আছে। অপর্ণা, গুণবতী, জয় সিংহ, রঘুপতি, গোবিন্দমাণিক্য। পাঁচটার মধ্যে দেখা যাচ্ছে চারটাই বেশি অনেক গুরুত্বপূর্ণ। অপর্ণাও গুরুত্বপূর্ণ, জয়সিংহ, রঘুপতি, গোবিন্দমাণিক্যের সাথে গুণবতীও আছে। চারটাই কিন্তু গুরুত্বপূর্ণ, আলাদা করে একটা লিখে দেওয়ার কোনো সুযোগ নেই। মুক্তধারার মধ্যে অভিজিৎ, রণজিৎ। অভিজিৎ, রণজিৎ। আর ডাকঘর, ডাকঘর হয়তো আপনারা এমনি পড়েছেন, অনেকের কাছে ইম্পর্টেন্ট, মানে এটা কমন আছে। ঠাকুরদা, অমল, সুধা। ঠাকুরদা, অমল এবং সুধা। বাস, এই চরিত্রগুলো আসলে আলোচনা করা যায় ভালোভাবে, কারণ অনেক বিষয় রিপিট হয়, অনেক তথ্য জানা যায়। এটা একটা ভালো প্রশ্ন এগুলো। তৈল প্রবন্ধটি লিখেছেন কে? এটা অনেকের কমন ছিল, যারা কিনা একদম হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে সব পড়েছেন তাদের জন্য। কিন্তু এটা যে কমন থাকাই লাগবে এমন বিষয় না, হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনারা জানেন। তো এগুলো যেটা আসছে এটা একদম ডিপের পড়া, ডিপ থেকে যারা অনেক বেশি পড়েছে তাদের ক্ষেত্রে হয়তো এটা কমন ছিল। তো তৈল প্রবন্ধটি লিখেছে কে? হরপ্রসাদ শাস্ত্রী। তার উপন্যাস আছে আরো, সেই উপন্যাসের ক্ষেত্রে এগুলো একটু জানবো আমরা এখন। কাঞ্চনমালা, কাঞ্চনমালা, বেনের মেয়ে, এটা। দেন অন্যান্য যে প্রবন্ধগুলো লিখেছে, তার যে অন্যান্য প্রবন্ধগুলো আছে, আমরা ওই চর্যাপদের ক্ষেত্রে আমরা গেলাম না, চর্যাপদের বিষয়টা এখানে নিয়ে আসলাম না। এর বাইরে যেগুলো আছে সেই বিষয়গুলো আমরা লিখি। প্রাচীন বাংলার গৌরব, মেঘদূত তিনি ব্যাখ্যা করেছেন, মেঘদূত ব্যাখ্যা। তারপরে বাল্মীকির জয়, তারপরে তৈল তো আছেই, তৈলটা যদি বলি আবার। তারপর ভারত মহিলা, ভারত মহিলা, ভারত মহিলার জন্য তিনি পুরস্কারও পেয়েছেন। তো মোটামুটি হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে যেহেতু প্রশ্ন এসেছে, এখন গুরুত্বপূর্ণ সবগুলোই জানা দরকার। ঠিক আছে, গুরুত্বপূর্ণ সবগুলি আমরা জেনে নেব এই জন্য। নাম রেখেছি কোমল গান্ধার কাব্যের রচয়িতাকে। এটা আমরা বিগত আরএসআই এর ব্যাখ্যার সময় এটা উচ্চারণ করেছিলাম। নাম রেখেছি কোমল গান্ধার কাব্যের রচয়িতাকে। বিষ্ণুদে। বিষ্ণুদের কিন্তু আরো অনেক লেখা আছে। হুম, বিষ্ণুদের আরো অনেক লেখা আছে, আমরা হয়তো মেইন পড়ার সময় এটা পড়ি নাই। আরো গুরুত্বপূর্ণ লেখা আছে, বহু বহু লেখা লিখেছে। সেই লেখাগুলো আমরা একটু ভালোভাবে পড়ার চেষ্টা করব, যাতে কিনা একটু গল্প আকারে মনে থাকে বিষ্ণুদের লেখাগুলো। তার প্রথম যে লেখা ছিল, তার প্রথম লেখা হচ্ছে উর্বশী এবং আর্টেমিস। উর্বশী, উর্বশী ও আর্টে, তার প্রথম লেখা উর্বশী এবং আর্টেমিস। এখন এর বাইরে আরো কিছু লেখা আছে, সেগুলো আমরা লিখব, মানে একটু গল্প আকারে লেখার চেষ্টা করব। সেটা হচ্ছে পূর্বলেখ। পূর্বলেখ মানে কি? যেটা পূর্বে লেখা হয়েছে, পূর্বেই লেখা আছে বা নিয়তিতে লেখা ছিল, এরকম একটা বুঝবো। যে পূর্বলেখ, পূর্বেই লেখা ছিল সাত ভাই চম্পা, সাত ভাই চম্পা ও তার লেখা, বিষ্ণুদের লেখা। সাত ভাই চম্পা সন্দীপের চরে, সেখান থেকে সন্দীপের চর, চোরাবালিতে, চোরাবালি, হুম, চোরাবালিতে আটকা পড়বে, মানে এটা পূর্বে লেখা ছিল। এই চারটা একবারে মনে রাখবেন। পূর্ব লেখ, সাত ভাই চম্পা, সন্দীপের চরে, চোরাবালিতে আটকে ছিল, এটা একভাবে মনে রাখবেন। আর একটা হচ্ছে যে তিনি বিষ্ণুদে, তিনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত ছিল। তো মোটামুটি তিনি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে লিখেছেন।
তো তুমি শুধু 25শে বৈশাখ। 25শে বৈশাখ কি হয়েছে এটা খেয়াল রাখবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে 25শে বৈশাখ তারিখটা কিভাবে গুরুত্বপূর্ণ এটা আপনারা বের করবেন। আপনারা অলরেডি পড়েছেন, আমি জানি, জিজ্ঞেস করলে পারবেন। তারপরেও আপনারা, যারা এখন মনে আছে তারা বলবেন। ঠিক আছে? তুমি শুধু 25শে বৈশাখ। আর তুমি শুধু 25শে বৈশাখ কি? উত্তরে থাকো মৌন, উত্তরে থাকো মৌন, মানে তুমি চুপ করে থাকো, তুমি কোনো কথা বলো না, আমার হৃদয়ে থাকো, আমার হৃদয়ে বাঁচো। ঠিক আছে? এই এই সেন্সে মনে রাখবেন এটা। রবীন্দ্রনাথ ঠাকুরকে বা যে কাউকে যদি বলা হয় তুমি শুধু 25শে বৈশাখ, উত্তরে থাকো মৌন, তুমি চুপ করে থাকো, আমার হৃদয়ে বাঁচো। উত্তরে থাকো মৌন, আমার হৃদয়ে বাঁচো। বাস এই ৩ টা কিন্তু। ওটা বোঝানোর জন্য এভাবে বললাম। মোটামুটি এগুলো গুরুত্বপূর্ণ। বিষ্ণুদের সম্পর্কে এরপরে যদি প্রশ্ন থাকে তাহলে এগুলো থেকে মেক্সিমাম প্রশ্ন আসার চান্স রয়েছে। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এটা সবাই পারে। সরাসরি নেই, এটা সবাই পারবে। এইজন্য আলাদা করে আলোচনাও করলাম না। রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলামের যে আরো যে রচনা আছে, গান রচনা আছে, সেগুলো বললে হিউজ হয়ে যাবে। এটার ক্ষেত্রে আমি ব্যাখ্যায় এলাম না আর। শামসুর রহমানের রচিত উপন্যাস কোনটি? খুব ইম্পর্টেন্ট। শামসুর রহমানের আমরা কাব্যগ্রন্থগুলো পড়েই কিন্তু অভ্যস্ত এবং তার বহু, বহু কাব্যগ্রন্থ আমরা পড়েছি। অনেকের হয়তো ১০-১৫টা কাব্যগ্রন্থ পড়া আছে, ভালোভাবে মুখস্থ করা আছে। এর বাইরে কিন্তু, কাব্যগ্রন্থের বাইরেও কিন্তু উপন্যাস কিন্তু পরীক্ষায় এসেছে। অদ্ভুত আধার এক। এর বাইরে আর কি, কি আছে? উপন্যাসী প্লাস অক্টোপাস, অক্টোপাস, নিয়ত মন্তাজ। আমি বলবো সবই পড়তে। তারপরে এলো সে অবেলায়, এলো সে অবেলায়। অক্টোপাস, নিয়ত মন্তাজ, এলো সে অবেলায়। এইগুলো গেল তার উপন্যাস। ঠিক আছে? পড়ে ফেলুন। আর বাদবাকি যে অপশনগুলো আছে এগুলো জাজ করি কি আছে। পতঙ্গ পিঞ্জর, পতঙ্গ পিঞ্জর হলো শওকত ওসমানের উপন্যাস। শওকত ওসমান, এগুলো এটা উপন্যাস, হ্যাঁ। কার লেখা? শওকত ওসমানের। অনেকদিন না পড়লে কিন্তু সরাসরি মাথায় নাও আসতে পারে পতঙ্গ পিঞ্জর কার লেখা, শওকত ওসমানের। তারপরে উম প্রেম একটি লাল গোলাপ, রশিদ করিমের উপন্যাস। প্রেম একটি লাল গোলাপ, রশিদ করিম। আর রৌদ্র করটিতে, এটা কিন্তু শামসুর রহমানেরই কিন্তু কাব্যগ্রন্থ। এটা কিন্তু তারই কাব্যগ্রন্থ। শামসুর রহমানেরই কিন্তু কাব্যগ্রন্থ। রচিত কাব্যগ্রন্থ হচ্ছে এই রৌদ্র করটিতে। তো শামসুর রহমানের যদি কাব্যগ্রন্থের আমরা লিস্ট করি, গুরুত্বপূর্ণ 10টা যদি লিস্ট করি, 10টা 12টা, হুম, সেই কাব্যগ্রন্থ কিন্তু কিন্তু আরএসআই প্রোগ্রামে কিন্তু আমরা বহুবার পড়ে ফেলেছি সেই কাব্যগ্রন্থগুলো কিন্তু। আর 10টা কিন্তু ঘুরে ফিরে কিন্তু বহুবার সেগুলো উচ্চারণ করেছি। আমি এবার চাইবো যে ওই 8-10টা গুরুত্বপূর্ণ গুলোর বাইরে যদি কখনো প্রশ্ন আসে, তখন আনকমন মনে হবে। সেগুলো আসলে যেন আপনার কাছে কমন থাকে, এই জন্য আমি জাস্ট ওই কয়েকটা নাম আমি উচ্চারণ করবো এখানে, আরো কাব্যগ্রন্থ যেগুলো আছে। আচ্ছা, এটাও একটু অন্যভাবে আমি বাদবাকি যে কয়টা আমি লিখে দিব, এটাও একটু মনে রাখার জন্য সহজ করে লেখার চেষ্টা করব। হুম, আচ্ছা। মাতাল ঋত্বিক, মানুষের নাম ধরেন। মাতাল ঋত্বিক, মাতাল ঋত্বিক কি করেছে? গৃহযুদ্ধের আগে, গৃহযুদ্ধের আগে, এটা কিন্তু আলাদা। হুম, মাতাল ঋত্বিক ডেফিনেটলি গৃহযুদ্ধের আগে কি হয়েছে, সে ধ্বংসের কিনারে বসে, ধ্বংসের কিনারে বসে কি করছে, সে কিছু একটা মনে করার চেষ্টা করছে, কিন্তু সেটা তো মনে পড়বে না।
তো সেটা ওইভাবে না বলে আমরা কি বলবো? শিরোনাম মনে পড়ে না। শিরোনাম মনে পড়ে না। মাতাল ঋত্বিক গৃহযুদ্ধের আগে ধ্বংসের কিনারে বসে আছে। শিরোনাম মনে করার চেষ্টা করছে কিন্তু তার শিরোনাম মনে পড়ে না। ৪ টা গেল। তো এখন শিরোনাম এখন ধ্বংসের কিনারে বসে আছে। সে কি এখন গড়াগড়ি খাবে? গড়াগড়ি খেয়ে সে কোনো একটা বিলে, খালে, ঝিলে পড়ে যাবে। ব্যাপারটা এরকম মনে রাখবেন। তাহলে ধুলাই গড়াই শিরস্ত্রাণ। শির মানে কি? মাথা গড্ডাগড্ডি খাচ্ছে। ধুলাই গড়াইয়ে যাচ্ছে শিরস্ত্রাণ। গড়াই কোথায় যাচ্ছে গেল? জলাভূমিতে। কোনো একটা জলাভূমিতে সে পড়ে গেল। এইজন্য এটা মনে রাখবেন। পরেরটা হচ্ছে অবিরল জলাভূমি। দেখেন এগুলো কিন্তু সবই শামসুর রহমানের কিন্তু কাব্যগ্রন্থ। এর মধ্যে হয়তো বা অনেকের ১ টা ২ টা পড়া থাকলেও থাকতে পারে, না থাকলে নাও থাকতে পারে। আগে যা পড়েছেন ৮-১০ টা গুরুত্বপূর্ণ যেগুলো ছিল ওগুলো তো পড়েছেনই, বহুবার উচ্চারণ হয়েছে। তো বাদবাকি এখানে আমি ৬ টা লিখে দিলাম। ৭ টা হয়েছে। ৬ টাই তো, হ্যাঁ, অবিরল জলাভূমি সহ ৬ টা হয়েছে এখানে। তো এই ৬ টা আবার দিলাম এবং সেটা মনে রাখার জন্য সহজ করেই বললাম। মাতাল ঋত্বিক গৃহযুদ্ধের আগে ধ্বংসের কিনারে বসে আছে। সে শিরোনাম মনে করার চেষ্টা করে, শিরোনাম মনে পড়ে না। সেজন্য সে গড়াগড়ি খেয়ে পড়ে গেল কোন জায়গায়? এই জলাভূমির মধ্যে। ধুলায় গড়াই শিরস্ত্রাণ অবিরল জলাভূমি। আচ্ছা এটা মনে রাখেন। সাথে বিষয়গুলো থাকবে। ওকে ৩১ গেল। এবার আসেন সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব। এই পরীক্ষাতে একটু ডিপে যাওয়ার চেষ্টা করেছে। মূলত শিল্পতত্ত্বগুলোর দিকে যাওয়ার চেষ্টা করেছে। ৩২ নম্বরে যেরকমভাবে শিল্পতত্ত্ব আছে এখানে অস্তিত্ববাদ, অভিব্যক্তিবাদ, পরাবাস্তববাদ, দ্বৈত তত্ত্ববাদ। আবার ৩৪ নম্বর প্রশ্নে কিন্তু আছে ম্যাজিক রিয়েলিজম। ঠিক আছে? জাদু বাস্তবতা সেটা বলেছে। তো এগুলো কিন্তু শিল্পতত্ত্ব নিয়ে কিন্তু এখানে কিন্তু ২ টা প্রশ্ন কিন্তু এসেছে। আমি মোটামুটি এগুলো একসাথে আলোচনা করার চেষ্টা করব। বিষয়টা যাতে সহজ করা যায় কিছুটা। কিছুটা যেন সহজ করা যায়। আচ্ছা। এখানে ২ টা কথা বলা আছে যে কয়েকটা টার্ম আলোচনা করব। যেমন দ্বৈত তত্ত্ববাদ আছে, পরাবাস্তববাদ আছে আর ওইদিকে ম্যাজিক রিয়ালিজম আছে। ম্যাজিক রিয়ালিজম মানে জাদু বাস্তবতার কথা বলা আছে। এখানে সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব সেটা হচ্ছে দ্বৈতবাদ। দ্বৈতবাদ। পাশ্চাত্য শিল্পের যে বিভাজনগুলো আছে, ক্লাসিফিকেশন মানে পাশ্চাত্য থেকে আলাদা করার জন্য তিনি নতুন একটা শিল্পতত্ত্ব, নাটকে নতুন একটা শিল্পতত্ত্বের প্রচলন ঘটিয়েছেন। সেটাই মূলত দ্বৈতবাদ। যে পাশ্চাত্য শিল্পের সব বিভাজনকে বাঙালির যে হাজার বছরের যে ঐতিহ্য রয়েছে, শিল্প সাহিত্যের ঐতিহ্য আছে, এই ঐতিহ্যের আলোকে পাশ্চাত্য সাহিত্যকে নাকচ করে, অস্বীকার করে তিনি নতুন একটা শিল্পতত্ত্ব আবিষ্কার করেছেন। সেটাকে বলা হচ্ছে দ্বৈতাবাদ। তো এইজন্য কিন্তু দেখবেন যে দ্বৈতবাদ রীতির প্রবক্তাকে বা শিল্পতত্ত্বের প্রবক্তাকে সেটা কিন্তু সেলিম আল দীন। এবং সেলিম আল দীনের যে নাটকগুলো রয়েছে প্রত্যেকটা নাটকও কিন্তু এর আগেও আপনারা পড়েছেন। গুরুত্বপূর্ণ ৭-৮ টা নাটক আছে। এই ৭-৮ টা নাটক খুব ভালোভাবে পড়বেন এটা। আচ্ছা, এরপরে হচ্ছে পরাবাস্তববাদ। পরাবাস্তববাদ এবং ম্যাজিক রিয়ালিজম যেটা আসছে মানে ৩৪ নম্বর প্রশ্নে, হ্যাঁ? যে জাদু বাস্তববাদ। এই ২ টা নিয়ে আলোচনা করার ভালো সুযোগ আছে এবং ২ টার মধ্য থেকে সামনেও পরীক্ষায় প্রশ্ন হতে পারে পরাবাস্তববাদ এবং আ জাদু বাস্তবতার মধ্যে পার্থক্য কি? এটা সম্পর্কে একটা বিশদ আলোচনা করব আমি এখানে। পড়া বাস্তববাদ আরেকটা হলো জাদু বাদ। সাররিয়ালিজম, সুর বা সার যেটাই বলেন না কেন বাংলায় লেখা সুর আমি দেখছি লেখা এখানে। সাররিয়ালিজম, বাস্তব থেকে হচ্ছে রিয়াল থেকে রিয়ালিজম। আর জাদুর ক্ষেত্রে হচ্ছে ম্যাজিক, MAGIC, ম্যাজিক রিয়ালিজম। তাহলে ম্যাজিক রিয়ালিজমের যে এই ব্যাখ্যাটা কিন্তু ৩৪ নম্বর প্রশ্নের জন্য প্রযোজ্য। ৩৪ নম্বরেই মূলত এই কথাটা আছে। তো ২ টার মধ্যে আমি মিল রেখেই আসলে আলোচনা করছি। পরাবাস্তববাদ ২ টার ক্ষেত্রেই কিন্তু কোনো কিছুর রিয়াল কোনো অস্তিত্ব নাই। সবই কিন্তু কল্পনা, কাল্পনিক বিষয়। ঠিক আছে? যে বাস্তবতার সাথে কি নাই? বাস্তব যে মানে যে আলোচনার সাথে যে বাস্তবতার সাথে যেমন পরাবাস্তবতার সাথে মানে কি? যে
আমাদের যে রিয়েল লাইফের যে বাস্তবতা তার সাথে কোনো মিল নাই। জাদু বাস্তবতার ক্ষেত্রেও তাই। দুইটাই কাল্পনিক বিষয়। তবে পরাবাস্তবতার মধ্যে একটা জিনিস ইম্পর্টেন্ট, দুইটার মধ্যে বেসিক পার্থক্য কি? এটা হচ্ছে ব্যক্তিগত। ব্যক্তিগত চিন্তাধারা, নিজেকে নিয়ে ভাবা, ব্যক্তিগত চিন্তাভাবনার মধ্যে মানে নিজেকে সেখানে ইনক্লুড করে দেওয়া, ব্যক্তিগত। আর এইটা হচ্ছে জাদু বাস্তববাদটা হচ্ছে সমাজমুখী। সমাজমুখী বলতে পারেন বা পারিপার্শ্বিকতা যেটা আছে চারপাশ, চারপাশ লিখতে পারেন। চারপাশ নিয়ে আরকি। চারপাশ বা চারপাশের পরিবেশ, চারপাশ চেনা জানা জগৎ নিয়ে নতুন একটা কল্পকাহিনী তৈরি করা। পরাবাস্তবতা হচ্ছে পুরোটাই ব্যক্তিগত। আপনি নিজে সেখানে বিভোর হবেন। নিজেকে নিয়ে নিজেকে সেখানে বিভোর করছেন। আর জাদু বাস্তববাদ বলতে চারপাশের সবকিছু নিয়ে কাল্পনিক একটা কাঠামো তৈরি করেছেন। সেটাকে বলা হচ্ছে ম্যাজিক রিয়ালিজম বা জাদু বাস্তববাদ। ঠিক আছে? যেরকম ভাবে আমরা ম্যাজিক রিয়ালিজম এর ক্ষেত্রে আমরা জানি আমরা বিভিন্ন মিথের কাহিনীগুলো পড়েছি। তারপরে ফ্যান্টাসি গুলো পড়েছি। আবার হরর যে অনেক বিষয়গুলো আমরা জানি, ভৌতিক যে কাহিনীগুলো থাকে। ঠিক আছে? সেগুলো কিন্তু জাদু বাস্তবতা বা ম্যাজিক রিয়ালিজম এর মধ্যে পড়ে। তাহলে পরাবাস্তবতার মধ্যে কি কোনগুলো পড়তেছে? আপনার উদাহরণগুলো যদি একটু দেখেন, তাহলে উদাহরণগুলো দেখলে বুঝতে পারবেন যে আসলে কোনটা পরাবাস্তবতাবাদ আর জাদু বাস্তবতাবাদ। মোটামুটি এটা বোঝানো হয়েছে। জাদু বাস্তবতার মধ্যে যে আমরা যে কাহিনীগুলো দেখি, মিথ গুলো দেখি, মুভি টাইপের যেগুলো দেখি মিথ, তারপরে আ হরর যে সিন গুলো দেখি, ভৌতিক কাহিনী যেগুলো আছে, ফ্যান্টাসি যেগুলো আছে সেইগুলা। তো এখানে আসলে সাহিত্যকর্মের দিক থেকে উদাহরণগুলো যদি দেই, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে। যেমন যদি পরীক্ষায় আসে যে পরাবাস্তববাদ এটার সূচনা করেছে কে? আর পরাবাস্তববাদ এটার সফল প্রয়োগ করেছে কে বা সবচেয়ে বেশি প্রয়োগ করেছে কে? এটা সূচনা করেছে হচ্ছে বিষ্ণুদে ১ম। কোনটাতে করেছে? তার যে আমরা কিছুক্ষণ আগে লিখলাম উর্বশী এবং আর্টেমিস। উর্বশী ও আর্টেমিস। এটা কিন্তু পরাবাস্তবতার যে বাংলা সাহিত্যে প্রতিষ্ঠিত হওয়ার আগে সবার আগে কিন্তু এটা শুরু করেছে পরাবাস্তবতাবাদ। বিষ্ণু দিয়ে কিন্তু শুরু করেছে। উর্বশী এবং মানে আর্টেমিসের মধ্যে ১ম সার্থক প্রয়োগ করেছেন বিষ্ণুদে। আর সবচেয়ে বেশি করেছেন সেটা হচ্ছে জীবনানন্দ দাশ। এবার নিজেই বুঝতে পারবেন জীবনানন্দ দাশ কোন, কোন জায়গায় এটা করেছে। সবার আগে যদি মনে পড়ে তাহলে বনলতা সেনের কথা মনে পড়বে। বনলতা সেনকে নিয়ে তিনি তার রচনায় বা লেখালেখিতে কিন্তু বিভোর ছিলেন। তাহলে বনলতা সেন, এগুলো হচ্ছে পরাবাস্তববাদ। তারপরে শুধু এটা না, তার অনেক লেখা আছে। ঝরা পালক, তারপরে ধূসর পান্ডুলিপি। তোমরা যদি বলা হয় যে সবচেয়ে বেশি কে বাংলা সাহিত্যে সবচেয়ে বেশি পরাবাস্তববাদ প্রয়োগ করেছে কে? এটা। তাহলে এই ২ জনের নাম আলাদা করে আসলো। কিন্তু এছাড়া তারাই শুধু এই ২ জনের নামই যদি আসে পরীক্ষাতে, এর বাইরেও তো আসতে পারে যে এই ২ জনের নামের বাইরেও থাকতে পারে যে পরাবাস্তববাদ প্রয়োগ করেছে কে বাংলা রচনায়। এরকম বহু নাম আছে। আপনারা হয়তো এমনিতেই পড়েছেন যে অন্যান্যদের ক্ষেত্রে আব্দুল মান্নান সৈয়দের নাম পড়েছেন। পরাবাস্তবতার কবি কে এইভাবে পড়েছেন। আব্দুল মান্নান সৈয়দ। তো শুধু তিনিই কিন্তু না। বুদ্ধদেব বসু, তারপরে আব্দুল মান্নান সৈয়দের কথা যেটা বলা হলো সেটা যদি আমরা লিখি, আব্দুল মান্নান সৈয়দ, আম তারপরে সৈয়দ আলী আহসান, আলী আহসান, জায়গা একটু কম। এটা খুব ভালোভাবে মনে রাখবেন এটা, হ্যাঁ? তারপরে আরো লিখবো অমিয় চক্রবর্তী, তারপরে সুধীন্দ্রনাথ দত্ত, শামসুর রহমান, পঞ্চপাণ্ডব মনে রাখবেন বাংলা সাহিত্যে। তো পঞ্চপাণ্ডব মনে রাখলে কিন্তু নামগুলো কিন্তু অর্ধেক কিন্তু আপনার পড়া হয়ে যাচ্ছে। বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডবের নাম। তারা কিন্তু পরাবাস্তববাদের সাথে জড়িত ছিল। তাদের নামগুলো মনে রাখলে কিন্তু মনে থাকবে ভালোভাবে। আসেন জাদু বাস্তবতা। জাদু বাস্তবতার যে ৩৪ নম্বর প্রশ্নটা এসেছে যে কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়ালিজমের প্রতিফলন ঘটেছে? সেটা আপনারা হয়তো সামনে পাবেন বা এই প্রশ্নটা অলরেডি পড়ে ফেলেছেন। শহীদুল জহির হলো অ্যান্সার। তার নামটাও এখানে আসবে কিন্তু তার নামটা আসার আগেও কিছু প্রেক্ষাপট আছে এখানে। যে কি, কি থাকবে এখানে। যেরকম ভাবে জাদু বাস্তবতা শুরু করেছিল, একদম শুরুর দিকে জাদু বাস্তবতা শুরু করেছিল হচ্ছে সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহর যেরকম কাঁদো নদী কাঁদো,
কাদো নদী, কাদো, এর মধ্যে জাদু বাস্তবতা আছে, ম্যাজিক রিয়েলিজম আছে। সৈয়দ শামসুল হক, রক্ত গোলাপ, শাহেদ আলী, জিব্রাইলের ডানা, আখতারুজ্জামান ইলিয়াস, আখতারুজ্জামান ইলিয়াস, তার খোয়াবনামা। খোয়াবনামার মধ্যে কিন্তু চারপাশের বিভিন্ন জিনিস নিয়ে কিন্তু এখানে স্বপ্ন দেখা হয়েছে ইলিয়াস। আর শেষে লিখবো হচ্ছে শহীদুল জহির, এবং শহীদুল জহিরের এখানে কোনো সাহিত্যকর্ম লিখবো না, সেগুলো 34 নম্বর প্রশ্নের মধ্যে শহীদুল জহির সম্পর্কে যেহেতু আলোচনা করা আছে, সেখানেই বাদ বাকিটা শহীদুল জহির সম্পর্কে লিখে ফেলবো। তো এই বিষয়গুলো মনে রাখবেন, পরাবাস্তববাদ, জাদু বাস্তববাদ, যেহেতু যেহেতু এখান থেকে প্রশ্ন আসা শুরু করেছে, সামনে এই জায়গাগুলো থেকে প্রশ্ন হইতে পারে, এবং সেই জায়গা থেকে যে প্রশ্ন হয়, পরাবাস্তববাদ এবং জাদু বাস্তববাদ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবিকে, সেটা হচ্ছে আবুল হাসান, আবুল হাসান। আর পৃথক পালঙ্কের বাইরেও কিন্তু আরো কিছু তার লেখা আছে আবুল হাসানের, সেটা হচ্ছে রাজা যায় রাজা আসে কাব্যগ্রন্থ, রাজা যায় রাজা আসে, যে তুমি হরণ করো, যে তুমি হরণ করো, এগুলো তার কাব্যগ্রন্থ, যে তুমি হরণ করো। আর একটা কাব্যনাট্য আছে তার, ওরা কয়েকজন, কাব্যনাট্য হচ্ছে ওরা কয়েকজন, কাব্যনাট্য ওরা কয়েকজন। ওকে, যেটা বলছিলাম, এরপরে পরের প্রশ্ন, ম্যাজিক রিয়েলিজম কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে? শহীদুল জহির, সেই অ্যান্সারটা এখানে। এবং তার যে সাহিত্যকর্ম যেগুলো রয়েছে, গল্প, যে গল্পকারের গল্পের কথা বলা আছে, সেই গল্পগুলোর কথা জানবো আমরা এখানে। তার গল্প কি কি ছিল? গল্প মোটামুটি অনেকগুলোই লেখা ছিল, তার মোটামুটি গল্প গ্রন্থ আকারে যেগুলো ছিল, সেই গল্পগুলোর নাম জানলেই মোটামুটি শহীদুল জহির সম্পর্কে পরবর্তী প্রশ্ন আসলে এগুলো অ্যান্সার করতে পারবেন। যেরকম হচ্ছে পারাপার, পারাপার, ডুমুর খেকো মানুষ, ইম্পর্টেন্ট, ডুমুর খেকো মানুষ, দেখা গেল যে এই প্রশ্নটাই চলে আসলো, ডুমুর খেকো মানুষ কার লেখা, ইম্পর্টেন্ট এটা। তারপরে হচ্ছে ডলু নদীর হাওয়া, ডলু নদীর হাওয়া। তারপরে কাঠুরে ও দ্বারকাক, ডুমুর খেকো মানুষ গুরুত্বপূর্ণ, এটা খুব ভালোভাবে মনে রাখবেন, গল্পের মধ্যে এটা। উপন্যাস এগুলো কিন্তু আপনারা এর আগে পড়েছেন, বা আমি পড়িয়েছি এটা। সেটা হচ্ছে জীবন ও রাজনৈতিক বাস্তবতা, কার লেখা? শহীদুল জহিরের লেখা, রাজনৈতিক বাস্তবতা। এটা একটা, আর একটা লিখবেন হচ্ছে সে রাতে পূর্ণিমা ছিল, সে রাতে পূর্ণিমা ছিল, ব্যাস। শহীদুল জহির সম্পর্কে গল্প এটা থাকলো, আর উপন্যাস এগুলো থাকলো, জীবন এবং রাজনৈতিক বাস্তবতা এবং সে রাতে পূর্ণিমা ছিল, এটা। বাংলা ভাষা এবং সাহিত্যের সর্বশেষ প্রশ্ন, 21 মানে না, 21 মানে মাথা নত না করা, এই অমর পংক্তির রচয়িতাকে? অমর পংক্তির রচয়িতা হচ্ছে আবুল ফজল। আবুল ফজল সম্পর্কে অনেক অনেকে তো অনেক তথ্য পড়েছেন, হয়তো উপন্যাস পড়েছেন, গল্প পড়েছেন কিছু, হ্যাঁ, নাম পড়েছেন। অনেকে হয়তো 21 মানে মাথা নত না করে এটা পড়েন নাই, বা আমিও হয়তো এখনো পড়াই নাই অমর পংক্তি, এদের কোনো জায়গায় থেকে কমন নাই কিন্তু, আমি নিজেও কিন্তু ইয়েতে পড়াই নাই। তো সব যে কমন থাকতে হবে এমন না। এখন আবুল ফজল সম্পর্কে আমরা অন্য তথ্য পড়েছি, যেমন উপন্যাস পড়েছি, গল্প গ্রন্থ পড়েছি, দিনলিপি আমরা কিছু জিনিস এর আগেও কিন্তু পড়েছি। সেই বিষয়গুলো রিভিউ করবো, আর সাথে তো এটা আছে, এই অমর পংক্তির রচয়িতাকে, এই প্রশ্নটা এখান থেকে এসেছে, আবুল ফজল। এখন বাদ বাকি যে জিনিসগুলো আমরা আবার একটু রিভিউ করি এগুলো। যেরকম উপন্যাস, রাঙা প্রভাত, চৌচির, প্রদীপ ও পতঙ্গ,
এটা উপন্যাস। গল্প গ্রন্থ। মাটির পৃথিবী, ইম্পর্টেন্ট। তারপরে মৃতের আত্মহত্যা। দিনলিপি। রেখাচিত্র। দুর্দিনের দিনলিপি। রেখাচিত্র, দুর্দিনের দিনলিপি। এর বাইরে হচ্ছে প্রবন্ধ। বিচিত্র কথা। সাহিত্য ও সংস্কৃতি সাধনা। সাহিত্য ও সংস্কৃতি সাধনা। ব্যাস। তো এই বিষয়গুলো এখান থেকে পড়ে ফেলবেন। ২১ মানে মাথা নত না করা, পংক্তি রচয়িতা আবুল ফজল, তার উপন্যাস রাঙা প্রভাত, চৌচির, প্রদীপ ও পতঙ্গ, গল্পগ্রন্থ মাটির পৃথিবী এবং মৃতের আত্মহত্যা। দিনলিপি হচ্ছে রেখাচিত্র এবং দুর্দিনের দিনলিপি। আর প্রবন্ধ আছে বিচিত্র কথা, সাহিত্য এবং সংস্কৃতি সাধনা। সাতক্ষীরা চট্টগ্রামে তার মনে হয় জন্ম। এই ৩৫টা প্রশ্ন বাংলা ভাষা এবং সাহিত্য। আর প্রথম অংশে যেহেতু আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি যে আরএসআই মেইন কোর্স ৮০০০ এমসিকিউ সব মিলে কেমন প্রশ্ন কমন ছিল, এগুলাতে আমাদের কিছু সময় গেছে। আর বাংলা সাহিত্যের যে অংশটুকু আমি জানি যে বাংলা সাহিত্যের অংশ বরাবরই আগের বিগত সালের প্রশ্নগুলো যখন পড়েছেন বরাবরই কিন্তু বহু সময় দিয়ে পড়িয়েছি। তাতে করে দেখা যাচ্ছে বাংলা সাহিত্যের কঠিন জিনিসটা কিন্তু আপনাদের কাছে মেইন কোর্সে সহজ বা হচ্ছে আরএসএ প্রোগ্রামেও এসেও কিন্তু অনেকের জন্য এটা সহজ হয়েছে আমি বিশ্বাস করি। তাড়াহুড়োর কিছু নাই। এখন আমরা পরের অংশটা এখন শুরু করব না। এটা আগামীকাল সকালে নেওয়ার ইচ্ছা আছে। বাংলাদেশ বিষয়াবলী এখানে ৩০ টার মধ্যে ২৬ টা প্রশ্নই কমন ছিল। এটা আমরা সামনের অংশ আগামীকাল সকালে এটা শুরু করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই থাকুক এটা। ঠিক আছে? এটা ৪ টা পার্টে শেষ করব। তাড়াহুড়ো নাই যেহেতু আমাদের কাছে ৪৬তম বিসিএস প্রিলি ছাড়া আর আরএসএ প্রোগ্রামে আর কোনটা বাদ নাই। ধীরে, ধীরে এটা শেষ করার চেষ্টা করব। ঠিক আছে আপনারা ভালো থাকবেন। আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।